হোসেন। আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার একটা ছোট ভাই। রাজধানী ঢাকার বুকে আমাদের পরিবারটা হচ্ছে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন নামি দামি ব্যবসায়িক, এবং আমরা যে বাড়িটাতে থাকি ওই বাড়িটাই আমাদের নিজেদের বাড়ি। আমার দাদা দাদি এবং আমার নানা নানি তারা সবাই গ্রামে থাকে। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে। বরিশালে হচ্ছে আমার দাদার বাড়ি এবং বরিশালে হচ্ছে আমাদের নিজেদের বাড়ি। আমি শুনেছিলাম যে একটা সময় নাকি আমার বাবা আমার মায়ের সাথে প্রেমের সম্পর্কের সাথে জড়িত হয়ে আমার বাবা আমার মার সাথে প্রেম ভালোবাসা করেই রাজধানী ঢাকাতে পালিয়ে চলে আসে বরিশাল থেকে। এবং পালিয়ে আসার পরে আমার বাবা খুব ছোট টাইপের, খুব ছোট মানের একটা বিজনেস শুরু করে। বাবার অক্লান্ত পরিশ্রম আর মায়ের ভালোবাসায় এই ছোট ব্যবসাটাই একটা সময় অনেক বড় একটা ব্যবসায় রূপ দেয়। এবং আমার বাবাই এই ব্যবসায় একটা সময় এত বেশি টাকা লাভবান হয় যে আমার বাবা রাজধানী ঢাকাতে একটা জায়গা সহ বাড়ি পর্যন্ত কিনে ফেলে, এবং রাতারাতি আমার বাবার ওই ব্যবসাটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। যাই হোক, খুব অল্প সময়ের ভিতর আমার বাবা নিজের লাইফস্টাইলকে পরিপূর্ণভাবেই চেঞ্জ করে ফেলে। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। আমি রাজধানী ঢাকারই কোনো একটি স্কুলেই পড়াশোনা করতাম। আমি মোটামুটি পড়াশোনার প্রতি যথেষ্ট মেধাবী একজন ছাত্র ছিলাম। বইপত্র আর পড়াশোনা ছাড়া আমি এর বাইরে কোনো কিছুই বুঝতাম না। আমার বাবা মা দুজনে আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমার একটা ছোটো ভাই ছিল, এবং আমার এই ছোটো ভাইয়ের প্রতিও আমার বাবা মায়ের অনেক টান ভালোবাসা ছিল। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতো। আমি পড়াশোনা করতাম, এবং এরকম হতো যে প্রতি ঈদে, রমজানে অথবা কোনো মুসলিম ফেস্টিভ্যালে আমি হচ্ছে বরিশালে আমার দাদার বাড়িতে ঘুরতে যেতাম। বরিশালে আমার দাদা আছে, দাদি আছে, এবং রয়েছে আমার কাকা ফুফি সহ অনেকেই। কিন্তু তাদের সাথে আমার বাবার সম্পর্কটা কেন জানি খুব একটা ভালো না। বাবা আমার মাকে বিয়ে করার পরে যখন বরিশালে গিয়েছিল আমার দাদার বাড়িতে, তখন আমার কাকারা এবং আমার বাবা, আমার দাদা মিলে আমার বাবাকে সেই পরিবারে ঢুকতে দেয় নাই। আমার বাবাকে ওই পরিবার থেকে বের করে দেওয়া হয়, লাঞ্ছিত অপমান করে আমার বাবাকে বের করে। এই জন্য আমার বাবা তার ভাই আর বাবার প্রতি তেমন কোনো ভক্তি আর ভালোবাসা ছিল না বললেই চলে। যাই হোক, তারপরেও মাঝে মাঝে আমার দাদা এবং দাদি ঢাকার ভাষা আমাদের বাসায় বেড়াতে আসে। যদিও বাবা খুব একটা কথা বলতো না, কিন্তু মাঝে মাঝে তারা বেড়াইতে আসতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি তখন মাত্র এসএসসি পরীক্ষা দিব। এসএসসি পরীক্ষার ঠিক কয়েকদিন আগেই হঠাৎ করে আমি আমাদের পরিবারে অনেক বড় ধরনের একটা সমস্যা দেখতে পাই। সমস্যাটা ছিল ঠিক এরকম যে আমার মা অলওয়েজে কান্নাকাটি করতো। বাবা মাকে রিলেশন করে বিয়ে করেছে, তাদের মাঝে অনেক প্রেম ভালোবাসা ছিল, এবং কতটুকু ভালোবাসা থাকলে একটা মানুষ আরেকটা মানুষের হাত ধরে পালিয়ে চলে আসতে পারে। এত ভালোবাসা থাকার পরেও কেন জানি আমার মা আমার বাবার সাথে হঠাৎ করে একটা ডিসটেন্স তৈরি করে ফেলে। কোনোভাবেই আমার বাবা আমার মাকে মেনে নিতে পারতেছিল না, আর মাও বাবাকে মেনে নিতে পারতেছিল না। লাস্ট 2-3টা বছর ধরে তাদের মাঝে এই ধরনের সমস্যাগুলো দেখে আসতেছিলাম। কেউ কাউকে মানতে পারে না, কেউ কারোর সাথে ভালো করে কথা বলে না, এরকম করে সমস্যাগুলো চলতেছিল। তা আমি তখন এসএসসি পরীক্ষা দিব, আমার 2-3 দিন পর এসএসসি পরীক্ষা। ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে আমার মা হচ্ছে আমাকে পরীক্ষা দিতে মানা করে। আমাকে বলে যে তুই পরীক্ষা দিবি না, তুই পরীক্ষা বন্ধ করে দে। তো ছোটোবেলা থেকে আমি পড়াশোনা করি, এবং আমি খুবই মেধাবী একজন ছাত্র ছিলাম। তো সেখানে 2 দিন পরে আমার এসএসসি পরীক্ষা। মা যখন আমাকে হঠাৎ করে বললো যে তুই পরীক্ষা দিবি না, তুই পরীক্ষা বন্ধ কর, তখন আমার মাথার মধ্যে কেমন জানি আসমানটা ভেঙে পড়লো। কি রে, মা এইভাবে আমাকে পরীক্ষা দিতে মানা করবে কেন? এবং সেখানে হচ্ছে আমার মা আমার বাবাকে বলেছে, বাবা আম্মু তো আমাকে পরীক্ষা দিতে মানা করতেছে, ব্যাপার কি? এটা বলার পরে আব্বু তখন তেলে বেগুনে রেগে ওঠে যে কেন তুই পরীক্ষা দিবি না কেন? তোকে অবশ্যই পরীক্ষা দিতে হবে, তুই পরীক্ষা দিবি, তুই পরীক্ষা কেন দিবি না? আমি তখন বললাম যে আম্মু তো আমাকে পরীক্ষা দিতে মানা করতেছে, আম্মু বলতেছে পরীক্ষা না দেওয়ার জন্য। এটা বলার পরে তখন ওই দিন রাতে আব্বা আমার সাথে তুমুল রকমের ঝগড়া হয়। ঝগড়ার একটা পর্যায়ে আমার বাবা আমার মায়ের গায়ে হাত তোলে, অনেক বেশি আমার আম্মাকে মারে। মারার পরে আমার তখন আমার প্রতি অনেক মায়া লাগে যে আমি যদি এই কথাটা না বলতাম তাহলে হয়তো বাবা আমার মাকে এভাবে মারতো না। আমার ছোটো ভাইটা তখন অনেকটাই ছোট। তো ও আসলে অত কিছু বুঝে না, বা অত কিছু সম্বন্ধে ওর ভালো কোনো অভিজ্ঞতাও নেই। আব্বু যা বলে আম্মু যা বলে তাদের সাথে মিশে চলতেছে। আব্বু আম্মুর মাঝে কোনো প্রবলেম ওইগুলো বুঝতো না। তো যাই হোক, এরকম করে কাটতে তো রাতের বেলায় আমি ঘুমিয়ে আছি। রাত তখন আনুমানিক প্রায় 1টার মতো বাজে। আমি আর আমার ছোটো ভাই একই রুমে ঘুমাইতাম। রাত 1টা বাজে, তখন আমার আম্মা এসে আমার দরজায় ধাক্কাইতেছে। যখন আম্মা এমন করে দরজা ধাক্কাইতেছে, তখন আমি দরজা খুললাম। খোলার পরে আম্মু আমাকে বলতেছে যে তোর ভাই কি ঘুমাইছে? আমি বললাম যে হ্যাঁ, ও তো ঘুমাইছে।
মা আমাকে বলে, তুই চল, তোকে আমি এক জায়গায় নিয়ে যাবো। আমাকে এটা বললো। আমি তখন বললাম যে এত রাতের বেলায় কোথায় যাব? মা আমাকে বলে, তুই চল। পরে মা আমাকে নিয়ে বাসা থেকে বেরোয়ার পরে মা জানি কোত্থেকে একটা সিএনজি আগে রিজার্ভ করে রাখে। বাসা থেকে বেরোয় মা তখন সিএনজিতে উঠে মা তখন আমার একটা খালামণির বাসায় যায়। খালামণি বলতে আমার আপন কোনো খালামণি না, মানে আমি ওকে খালামণি বলে ডাকি আর কি। আমার বান্ধবী ওই বাসায় যায়। ওই বাসায় মা আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তো ওইখানে গিয়ে দেখি যে আঙ্কেল আন্টি ওরা সবাই জেগে আছে, এবং ওখানে যাওয়ার পর আম্মা তখন তার বান্ধবীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করে। তো সেখানে যাওয়ার পরে আমি সর্বপ্রথম এই ঘটনা জানতে পারি যে আমার আব্বা আমার মাঝে সমস্যা কী নিয়ে। সমস্যা হচ্ছে আমার বাবা নাকি অফিসে বাবার কোনো একটা কলিগকে বাবা বিয়ে করে ফেলবে, এবং ওই মেয়ের সাথে আমার বাবার খুব ভালো একটা সম্পর্ক, এবং সেই সম্পর্কের সূত্র ধরে আমার বাবা এখন বিয়ে করবে, ওই মহিলাকে বিয়ে করবে। তো আমার ছলে বলে কৌশলে অনেকভাবে বিয়েটাকে ঠেকানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই বিয়ে ঠেকাইতে পারতেছে না। তো আমার আব্বু ওই মহিলাকে বিয়ে করবেই। তো মা তখন এটা নিয়ে খুব বেশি টেনশন করে, কান্নাকাটি করে। তো মায়ের বান্ধবী তখন মাকে বোঝাচ্ছিল, এমন করতে করতে আঙ্কেলও বসাই ছিল। আঙ্কেল তখন উঠে চলে গেল। আঙ্কেল উঠে চলে যাচ্ছে, আন্টি তখন আমার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে, মানে কোনো কথা বলে না, আমার দিকে তাকায় আছে। তাকায় থেকে হঠাৎ করে আমার আমাকে বলতেছে যে, দোস্ত বান্ধবী একটা কাজ কর, এই কাজটা করলে সবচেয়ে বেটার হবে। তো আমার মামা বলতেছে, কী কাজ করব, কী করলে বেটার হবে বলে? তুই যদি এই কাজটা করিস তাহলে যেভাবেই হোক, মানে এই কাজটা করলে তোর স্বামী আর বিয়ে করবে না, অন্তত বিয়ের থেকে তুই তোর স্বামীকে বাঁচাইতে পারবি। এটা আমার আম্মার বান্ধবী, মানে আমার আম্মাকে বলে। তো আম্মা তখন বলতেছে, তুই আমাকে বল না কোন কাজ করলে আমি আমার হাজব্যান্ডকে বিয়ের হাত থেকে বাঁচাইতে পারবো। তখনই আমার বান্ধবী আমার দিকে তাকিয়ে বলতেছে, একটা কাজ কর, তুই তানিমকে বিয়ে করাই দে। যদি তুই তানিমকে বিয়ে করাই দিস, তানিম যদি বিয়ে করে তাহলে তোর বাবার বিয়ে করবে না, এবং তানিমকে তুই মোটামুটি একটু কয়েকটা মানুষকে জানায় শোনা একটু পারিবারিকভাবে বিয়ে করা। তানিমকে যখন বিয়ে করাই দিবি তখন দেখবি যে তোর হাজব্যান্ড লজ্জায় আর বিয়ে করবে না। তখন মানুষজন বলবে যে আপনার ছেলে 2 দিন পরে বিয়ে করছে, এখন আপনি বিয়ে করতেছেন, তখন তো একটা লজ্জাজনক ব্যাপার হয়ে যাবে না? তুই এই কাজটা কর। আমার আম্মা বলে যে আমার ছেলেটা মাত্র এসএসসি পরীক্ষার্থী, তো এই বয়সে আমাকে কি বিয়ে করাবো, এবং এই বয়সেও কি বিয়ে করবে, আর ওকে বিয়ে করার জন্য আমি মেয়ে কোথায় পাবো? এমন সময় আমার মায়ের বান্ধবী তখন বলতেছে, ওই রাতের বেলায়, ওই গভীর রাতে আমার মায়ের বান্ধবীর সাথে আমার মায়ের এই ধরনের প্ল্যানিংগুলো হচ্ছে। তো মায়ের বান্ধবী তখন আমার মাকে বলতেছে, একটা কাজ কর, আমাদের যে আনিকা আছে, আমাদের আনিকার সাথেই তুই তানিমের বিয়ে পড়াই দে। তো আনিকা কিন্তু আমার চেয়ে 2 বছরের বড়, মানে ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলছে। ইন্টার পরীক্ষা দিয়ে ও ভার্সিটিতে পড়াশোনা করে। তো এটা যখন বললো, আমি তখন আমার মুখের দিকে তাকিয়ে আছি, মানে তারা কী বলে আমি জাস্ট এগুলো শুনতেছি, কোনো প্রতিবাদও করতেছি না বা কোনো কিছু বলতেছি না, চুপচাপ তাদের কথাগুলো শুনতেছি। তো আমার বান্ধবী তখন বলে যে, এই কাজটা যদি করতে পারিস তাহলে সবচেয়ে বেটার হবে, মানে দেখবি যে তোর হাজব্যান্ডের আর কোনো ঝামেলা নাই, এবং তুই একটা কাজ করতে আনিকাকে তোর ছেলেকে বিয়ে করায় ফেল। তো আমার মা তখন বলতেছে যে, বিয়েটা যে করাবো আনিকাকে ওকে বিয়ে করতে রাজি হবে? তো আমার মায়ের বান্ধবী তখন বলে যে, একটা কাজ কর, আনিকাকে আমি ডাইকে এনে তুই বস। তো আমি তখন বসে যাই, আম্মুকে বলছি, আম্মু এগুলো কী বলো, মানে এগুলো কোনো কথা হইলো? এসব কোনো কথা, এগুলো তুমি কোন ধরনের কথা বলতেছো? আমার আম্মু বলতেছে, তুই চুপচাপ, তুই কিছু বলিস না, আমরা যা প্ল্যানিং করবো ওই প্ল্যানিং অনুসারে কাজ করতে হবে। তোর বাবা যে কত বড় ছোট লোক এটা তো তুই জানিস না, যে তোর বাবা এখন বিয়ে করার জন্য চাইতেছে, তুই বুঝোস না যে এই বয়সে সে বিয়ে করবে? আমি তখন বললাম যে ঠিক আছে। এমন করতে করতেই আমি দেখলাম যে চোখ ডলতে আনিকা তখন ওই রুম থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে আনিকা তখন বসার পরে এই সব কথাগুলো শুনে আনিকা তখন হাসতেছে, আর ওর আম্মুকে বলতেছে যে, আম্মু এগুলো কী কথা বলো, এগুলো কেমন কথা, এগুলো কোনো কথা হইলো? এরকম করে হাসতেছে। পরে ওর আম্মু ওকে বলতেছে যে, মা দেখ, তোর আসলে এছাড়া আর কোনো উপায় নেই, তোর আন্টির সংসারটা ভেঙে যাবে, তোর আঙ্কেলটা মোটেও ভালো না, সে এখন নতুন করে যদি বিয়ে শাদী করে তাহলে তার সব কিছুই যাবে, তো এই বয়সে আসলে এটা তো যায় না, কি করা যায়? তো আনিকা তখন হাসতে হাসতে বলছে, তাইলে কি আমি এখন বিয়ের অভিনয় করব? তোর আম্মা বলে যে, হ্যাঁ এটাই। আমার মা তখন বলতেছে, না মামনি, তুমি যদি সিরিয়াসলি আমার ছেলেকে বিয়ে করতে চাও তাহলে আমি তোমাকে আমার ছেলের বউ বানাবো, সিরিয়াসলি বানাবো। তো আনিকা তখন বলছে, আন্টি দেখেন, আমি আসলে পড়াশোনা শেষ করব, দেন বিয়ে শাদী করবো, আর ম্যাচুরিটির একটা ব্যাপার আছে, আমি আপনার ছেলের থেকেও বয়সে অনেক বড়, সুতরাং দেখা যায় যে এটা ভবিষ্যতে অনেক বড় সমস্যা হবে, মানে ভবিষ্যতে আপনার ছেলে আমার সাথে থাকবে না। সো এটা না করে আম্মা যেটা বলছে সেটাই করেন, মানে আপনি জাস্ট পারিবারিকভাবে একটা বিয়ের আয়োজন করেন, এবং আপনার ছেলেকে বলেন যে সে বিয়ে করে ফেলছে, আপনি পারিবারিকভাবে সবাইকে একটু দাওয়াত টাওয়াত করাই দেন, যে এরকম করে করেন, মানে এটা ছাড়া আর কোনো উপায় নেই, ওইটাই করে।
তো আনিকাও তখন মোটামুটি ব্যাপারটাতে রাজি হয়। রাজি হওয়ার পরে আমি জাস্ট ওখানে বসে বসে মানে চিন্তা করতেছি যে এগুলো কী হইতেছে। পরে তারা কথাবার্তা বললো, ফাইনাল করলো, করার পরে আম্মা তখন আমাকে নিয়ে আসতেছে, সিঞ্জির মধ্যে উঠছে। ওইটা আমাকে বলতেছে, শোন, তোকে যেভাবে শিখাই দিব তুই এভাবেই করবি। তুই বলবি যে আনিকার সাথে তোর আগেই রিলেশন ছিল এবং তুই আনিকাকে বিয়ে করছিস। তো বিয়ের ব্যাপারটাতে আমাকে জানাইছিস। এখন আমি পারিবারিকভাবে আনিকাকে ওদের বাড়ি থেকে, ওদের বাসা থেকে আমাদের বাসায় উঠে আনবো। এটাই তুই বলবি, বাড়তি কোনো কথা বলার প্রয়োজন নাই। আমি তখন আম্মাকে বললাম যে, আম্মা, এটা কোনো কথা হইলো? এটা তুমি কোন ধরনের কথা বলতেছো? তো এটা করলে পরে কী হবে? আমার আম্মা বলে, এটা যদি করে ফেলি তাহলে এলাকার মানুষদেরকে সবাইকে জানায় শুনে এই কাজটা করলে এরপরে তোর বাবার বিয়ে করবে না, এন্ড তোর বাবা বিয়ে করতে লজ্জা পাবে। যেহেতু ছেলে বিয়ে করছে তাহলে তার বাবা বিয়ে করে কী করে? তা আমি তখন বললাম যে, আনিকার সাথে তো আমার বিয়ে হয় নাই, বা আমরা জাস্ট বিয়ের অভিনয় করতেছি। তাহলে কি আনিকা আমার সাথে থাকবে? আমরা কি একসাথে থাকবো? আমার আম্মা বলতেছে যে, একসাথে থাকবি কেন? আর যদি থাকা লাগে তাহলে থাকবি, যেভাবেই হোক তোর বাবার বিয়েটা ঠেকাইতে হবে। এই বলে আমি আর আম্মু তখন বাসায় আসি। বাসায় আসার পর আমি তখন ঘরে যাই। ঘরে যাওয়ার পর আমার ঘুম আসতেছে না। আমি চিন্তা করতেছি যে এটা কোন ধরনের প্ল্যানিং আমার আম্মা করলো। তাও আনিকার আম্মুর সাথে বসে এটা কেমন প্ল্যানিং করলো, এবং এই প্ল্যানিংয়ের মানে সাকসেস কী হবে, এটা শেষ পর্যন্ত হবেটা কি? আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমার মাথা তখন পুরোপুরিভাবে ঘুরতেছে যে এরা এটা কী ধরনের প্ল্যানিং করলো এবং এটা কেমন কথাবার্তা। নিজে নিজে চিন্তা করতেছি যে এটার মানে এটা কী। যাই হোক, তারপরেও চুপচাপ বসে আছি যে দেখা যাক না কী হয়, এটা ভেবে বসে আছি। এবং 2 দিন পরে আমার আম্মা তখন একদিন আমি খাইতেছিলাম, আম্মা আমাকে বলে যে, আজকে এই ব্যাপারটা জানাবো, তুই মানে একদম চুপ থাকবি, এটা বলি। তো দুপুরবেলা আব্বা, আমি, আমার ছোটো ভাই, আম্মু সবাই মিলে টেবিলের মধ্যে খাবার খাচ্ছিলাম। তো খেতে খেতে আমার আম্মু বলে যে, তুমি খাবার শেষ করে আমার রুমে এসো, তোমার সাথে আমার কথা আছে। আমার আব্বুকে বলতেছে। আব্বু বলে, আচ্ছা ঠিক আছে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, আমিও খাবার খেলাম। খাওয়ার পরে আম্মু তখন আমাকেও বলতেছে যে, একটা কাজ কর তানিম, তুইও ঘরে আয়। এই বলে আমি তখন ঘরে, আম্মুর রুমে যায়, আব্বুও যায়, দেন আমি তখন পিছন থেকে যাই। গেলে পরে আমি তখন সোফার মধ্যে বসে আছি। আম্মু তখন আমাকে খুব গালাগালি করতেছে যে, এখনও মানে হাফ প্যান্ট পরিস, তোর এখনও মানে সেই কাপড় চোপড়গুলো এখনও রয়েছে, যেগুলোতে তুই হিসু করতি, তুই প্রস্রাব করতি, এই পর্যন্ত তুই এরকম একটা ঘটনা ঘটাই ফেললি, তোকে তো আমার ছেলে পরিচয় দিতে লজ্জাই লাগতেছে। এটা ওইটা বলে আম্মু খুব গালাগালি করতেছে। তা আব্বু তখন বলতেছে যে, কী হয়েছে, তুমি ওরা গালাগালি করতেছো কেন? মূল ঘটনা কি, ঘটনাটা আমাকে বলো। মা বলে, ঘটনা আর কী বলবো, ঘটনা বলার মতো তো আমার কোনো মুখ নাই, এবং মান সম্মান ইজ্জত আমার কেউ রাখলো না। তুমি যেমন চরিত্রের, তোমার ছেলেটা তো একই চরিত্রের হবে, তাই না? বাপ ছেলে তো একই। তো দেন তখন বলতেছে, আমার বাবা বলতেছে যে, তুমি এরকম পাগলামি করো না, এরকম মানে পাগলামি করার কোনো মানে হয় না। মূল ঘটনা কি, ঘটনায় কী হয়েছে এইটা আমাকে বলো, আমি শুনি যে কেন আমার ছেলেকে তুমি এরকম বকা দিতেছ, এবং বকা খাওয়ার মতো আমার ছেলে কী কাজ করছে। আমার আম্মা তখন বলে, শুনবা, শুনলে তো তুমি আসমান থেকে পড়বা। তাহলে শোনো, তোমার এই ছেলে আমার বান্ধবীর বড় মেয়ে আনিকাকে বিয়ে করে ফেলছে। এটা বলে আবার আমার আব্বা বলে, কী বলো তুমি? আমার ছেলে তো কখনো এরকম না, ওকে আমি ছোটোবেলা থেকে চিনি, আমি আমার ছেলেকে অনেক ভালো করে মানুষ করছি, আমার ছেলের চরিত্র এরকম না, তুমি মিথ্যে বলতেছ। আমার আম্মা বলে, ঠিক আছে, আমি যেহেতু মিথ্যে বলছি, তোমার গুণধর ছেলেকেই জিজ্ঞেস করো, ও তো ও তো ভালো, ও তো কখনো মিথ্যে কথা বলে না, তুমি ওকেই জিজ্ঞেস করো। আব্বু তখন আমার দিকে তাকায় বলতেছে, কী রে বাবা, তোর আম্মা যেগুলো বলতেছে এগুলো কি সত্য? আমি তখন নিচের দিকে তাকায় আছি। আমার আব্বা বলে, আমার চোখের দিকে তাকায় কথা বল, তোর আম্মু যে কথাগুলো বলছে এগুলো কি সত্যি? তুই কি তোর আন্টির মেয়ে আনিকে কি বিয়ে করে ফেলছিস? তুই রিলেশন করলি কবে, বিয়ে করলি কবে? আমি তখন বললাম, আব্বা, আমি জানি না কীভাবে কী হয়ে গেছে, বাট আম্মু যেটা বলছে এটা সত্য। এটা বলে আমি তখন ওখান থেকে উঠে চলে আসি। উঠে আমি আমার রুমে আসি, তার বাবা তখন ওখান থেকে রুম থেকে দৌড়ে আমার রুমে আসে। এসেই আমার চুল টেনে ধরে আমাকে মারতে শুরু করে। আম্মু তখন অনেক কষ্টে বাবাকে ছুটায় রুমের ভিতরে নিয়ে যায়। এবং সারাটা রাতই আব্বা আমার রুমে ঝগড়া চলতে থাকে। ঝগড়া সারাটা রাত। না আব্বা আমার কোনো কথা শুনতেছে, না না আম্মু আব্বুর কোনো কথা শুনতেছে, প্রচণ্ড রকমের ঝগড়া হচ্ছে দুজনের মাঝে। তাই আমি আর আমার ভাই তখন রুমের মধ্যে বসে বসে চিন্তা করতেছি যে আল্লাহ জানে আজকে কী জানি কি হয়। সকালবেলা উঠে আমার আম্মা তখন আমাকে ডাকলো, যে আমাকে বলে যে, তানিম, উঠ, তোর নিয়ে এক জায়গায় যাবো। আমি তখন উঠে আম্মু তখন আমাকে নিয়ে বিয়ের কার্ড ছাপাইতে যায়। মা তখন কী করে, আমাকে নিয়ে বিয়ের কার্ড ছাপায়, এবং মা টাকা দেয় যে আজকের মধ্যেই কার্ড ছাপাই দিতে হবে, অনেকগুলো টাকা দেয়। এবং মা তখন আর আসে না, আমাকে নিয়ে মায়ের ওই বান্ধবীর বাসায় যায়।
মানে আনিকাদের বাসায় যায়। তো তারা তখন সবাই খুব হাসাহাসি করে, মানে প্রচণ্ড রকমের হাসে। আনিকাও হাসে, আমার আম্মুও হাসে, আনিকার আম্মুও হাসে। আবার আনিকার আব্বুও কিন্তু ব্যাপারটাতে ইনভলভ, উনিও ব্যাপারটা জানে। উনিও তখন হাসতেছে, উনিও হাসতেছে, যে উনিও বলে যে আসলে মান সম্মান তো কিছুই রইবে না, এগুলো কী হবে শেষ পর্যন্ত। আমার আম্মা বলে শেষ পর্যন্ত প্রয়োজনে আপনার মেয়েটাকে আমি আমার ছেলের বই বানাবো, সমস্যা কি, আপনি আমার উপরে বিশ্বাস রাখেন, যেভাবে হোক আগে আমার হাজব্যান্ডকে ওখান থেকে ফিরাই। এই কথা বলার পরে মা তখন কী করলো, এরপর ওই রাতটা আন্টির বাসায় ছিল, আমিও ছিলাম। পরের দিন মা বাসায় আসছে। আব্বু তো মোটামুটি তেলে বেগুনে পুরোপুরিভাবে রেগে আছে। আব্বুর কথা হচ্ছে আব্বু যদি আমাদেরকে পায় তাহলে মেরেই ফেলবে, আব্বুর রাগ এত বেশি। মা তখন কী করলো, এরপরের দিনে বিয়ের কার্ডগুলো নিয়ে আসলো দোকান থেকে। বিয়ের কার্ডগুলো আনার পরে এবার মা কী করছে, বিয়ের কার্ড দিতেছে আব্বুর ফ্রেন্ডদেরকে, তারপর আব্বুর এখানে সেখানে একটা দিনও ধার্য করে করে সবাইকে বিয়ের কার্ড দিতেছে। তো আমার আব্বু বলতেছে, এগুলো কী শুরু করতেছো তুমি? আমার মা বলে যে ছোটোখাটো একটা অনুষ্ঠান করে মেয়েটাকে বউ বানায় নিয়ে আসি। এখন কি করব, ছেলে যেহেতু বিয়ে করে ফেলছে, আমার বান্ধবী আমাকে প্রেশার দিতেছে, আমার বান্ধবীর মেয়ে, এখন আমি তো এটাতে দ্বিমত পোষণ করতে পারি না, বা আমি তো এটাতে কোনো কিছু করতে পারি না, এখন তো এটা করতে হবে। আমার আব্বা তখন একদম চুপচাপ, কিচ্ছু বলে না। লাস্ট পর্যন্ত আমার মা ঠিকই কী করলো, মায়ের ওই বান্ধবী আনিকাকে একেবারে বউটো সাজিয়ে আমাদের ঘরে নিয়ে আসলো। আমাদের ঘরে আসলো, আসার পরে আমার আম্মু আনিকাকে চোখ টিক মারলো। আনিকা তখন আমার সাথে বাসর ঘরে ঢুকলো। আমার আম্মা এরই মাঝে আবার দুপুরে অনেকেই খাওয়াইছে, বিশেষ করে আব্বার যত ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে। তো আবার আম্মা এটাও বলে দিছে যে আনিকার পরিবারে এখন মানে ওরা কোনো অনুষ্ঠান করবে না, বা ওরা ব্যাপারটা কাউকে জানাবেও না, ওরা গোপনে ওদের মেয়েকে আমাদের বাড়িতে পাঠাবে, মানে আমাদের বাসায় পাঠাবো, এখন অনুষ্ঠান করতে চায় না। কারণ আনিকার যে দাদা আছে তিনি আবার একটু অন্যরকম, তিনি এভাবে সম্পর্ক মেনে নেবে না। তো এরা পরে আবার বড় করে অনুষ্ঠান করবে। এখন আমরা খুব ছোটোখাটো একটা অনুষ্ঠান করে আনিকাকে আমাদের ঘরে জাস্ট উঠেই নিয়ে আসবো, মানে এত বড় ধরনের কোনো কিছু দরকার নাই। তা আব্বু তো আসলে মুরগির মতো সব কথাগুলোই শুনতেছে, যে আম্মু কী বলতেছে, আম্মু যা করতেছে। একইভাবে আব্বু তখন বললো কি, একইভাবে আনিকাকে, মানে আমার আম্মু তখন আনিকাকে আমাদের ঘরে নিয়ে আসলো। এনে পরে আমাকে বাসর ঘরে ঢুকাইলো। তো আমি তখন সোফার মধ্যে বসে আছি, আনিকা তখন ওইখানে মানে বাসর ঘরে বসে বসে হাসতেছে। আমাকে বলতেছে যে তোমার আম্মু আর আমার আম্মু মিলে যে কী করতেছে এগুলো আল্লাহই ভালো জানে। তো আমি আসলে আল্লাহর সাক্ষী, আমি কখনো আনিকার সাথে খারাপ কোনো দৃষ্টিতে তাকাই নাই, বা খারাপ কোনো সম্পর্ক তার সাথে আমার হয় নাই। এরকম করে আমি ওর সাথে কথাবার্তা বলি, কথাবার্তা বলতেছি, এরকমই করতেছি, এরকম করে চলতেছে। চলতে চলতে আমার আম্মা এবার বলতেছে যে তোমরা দুজনে হানিমুনের জন্য হানিমুন করতে দেশের বাইরে যাবা, এটা বলতেছে। মানে এই রাত তো আমাদের বাসায় ছিলাম, এর পরের রাত আমি আনিকাদের বাসায় ছিলাম। এর হচ্ছে আম্মা আমাদের মানে হানিমুন করার জন্য মোটামুটি সব কিছু ঠিক করে ফেলছে, যে আমার মানে হানিমুন করতে আমাদেরকে নিয়ে যাবে। তো আমার কিন্তু ওই সময় কোনো পাসপোর্ট টাসপোর্ট কিছুই ছিল না। তা আম্মু বলছে তোমরা কক্সবাজার যাবা, ওখানে তোমরা 1 সপ্তাহের মতো থাকবা, 1 সপ্তাহ কক্সবাজার গিয়ে থাকবা, আমি সহ যাবো। এই কথা বলে আমার বাবা তো আসলে মানে বাবা বলতেছে যে এগুলো কী হচ্ছে আমার সাথে, মানে এগুলো তোমরা কী করতেছো। মানে বাবা খুবই অবাক, মানে আম্মু যেভাবেই করতেছে বাবা কিন্তু একটু হলেও সন্দেহ করতেছে, বাবার মনে কিন্তু মোটামুটি সন্দেহ জাগতেছে। এরকম করতে করতে আমার মা তখন করলো কি, আনিকাকে নিয়ে, আমাকে নিয়ে, আর হচ্ছে আনিকার আব্বু আম্মু তাদেরকে নিয়ে কক্সবাজার চলে গেল। মা টোটাল 15 দিনের মতো কক্সবাজার, মানে 15 দিন কক্সবাজার থাকলো, আমরা সবাই মিলে থাকলাম, আমরা খুব মজা করলাম, মাস্তি করলাম। এদিক দিয়ে তো বাবার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই জেনে গেছে আমি বিয়ে করছি, সবাই জানছে আমি বিয়ে করছি, এই নিয়ে মোটামুটি হুলস্থুল কাণ্ড। এরকম হলে 15 দিন পরে আমার মা কী করলো, কক্সবাজার থেকে পুনরায় আবারও ঢাকাতে ফিরে আসলো। ঢাকাতে ফিরে আসার পরে এবার আনিকাকে আনিকাদের বাসায় রাখলো, আমি আমাদের বাসায়। আব্বা তখন বলতেছে যে কী ব্যাপার, ছেলে বিয়ে করলো, ছেলের বউকে ঘরে আনতেছো না কেন? আমার আম্মা বলতেছে যে এখন তো আসলে ছেলে প্রাপ্তবয়স্ক হয় নাই, এবং আমার অন্য যে বান্ধবীরা আছে তারাও খারাপ কথা বলতেছে, তারাও বিভিন্নভাবে আমাকে বোঝাচ্ছে যে এটা কেমন কথা, ছেলের তো এখনও প্রাপ্তবয়স্ক হলো না, প্রাপ্তবয়স্ক না হইতেই হচ্ছে মেয়েটাকে বিয়ে করাই দিলা, এখন এটা আইনিভাবে একটা ঝামেলা হতে পারে। তুমি তো জানো তোমার অনেক শত্রু আছে, আমার অনেক শত্রু আছে, তো কেউ যদি এটা আইনিভাবে ঝামেলা করে, এই জন্য এটা আর করবো না, এটা আপাতত ওখানেই থাকবে। আমার আম্মা তখন এই ব্যাপারটা করার পরে আব্বু তখন ওই যে আব্বু বিয়ে করবে এটা আব্বু তখন পুরোপুরিভাবে ভুলেই গেছে, আব্বুর মাথায় এই জিনিসটা আর মোটামুটি ভাবে নাই। এরকম করতে মানে আব্বু এই টেনশনেই পড়ে গেছে, এটা নিয়ে চিন্তা করতে করতে প্রায় 6-7 মাসের মতো কেটে গেছে। তো 6-7 মাসে আমি আনিকাদের বাসায় যাচ্ছি, আনিকা আবার আমাদের বাসায় আসতেছে, বাট দুজনের মাঝে খুব ভালো একটা বন্ডিং, এবং আমরাও দুজনে একেবারে ফ্রেন্ডলি সম্পর্কটাতে মিশলাম, মানে একেবারে বন্ধুর মতো এই সম্পর্কটাতে মিশে আছি, যাতে কোনোভাবে এবারটা বুঝতে না পারে।
দেন এভাবে ১ বছরের মতো কেটে গেল। ১ বছর পরে আমি তখন পুনরায় আবারও এসএসসি পরীক্ষা দিলাম ১ বছর পরে। অ্যান্ড এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তখন আমার রেজাল্ট অনেক ভালো হলো। রেজাল্ট অনেক ভালো হলো এরই মাঝে আনিকা তখন দেশের বাইরে পড়তে যাবে। ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা হলো, ও তখন দেশের বাইরে পড়তে যাবে। আব্বুকে বলতেছে, আমাদেরকে বলতেছে ও দেশের বাইরে পড়তে যাবে। তো এরকম করে সবকিছু ঠিকঠাক হওয়ার পরে আনিকার কানাডার একটা ইউনিভার্সিটিতে ও তখন চান্স পায়। ইউনিভার্সিটিতে চান্স পায় এটা ইন্টার পরীক্ষার পরেই। ও কানাডায় পড়তে যাবে। আবার আনিকার এক দুঃসম্পর্কের মামাও থাকে কানাডা, তাদের পরিবার থাকে, তারাই আনিকাকে নিয়ে যাচ্ছে আরকি তাদের স্পন্সরের মাধ্যমেই। তখন আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার রেজাল্ট আউট হওয়ার আগে আনিকা তখন হচ্ছে কানাডাতে চলে যায়। তো আনিকার সাথে আমার কখনো কোনো ভালো একটা ফ্রেন্ডশিপ আমাদের মাঝে ছিল। বাট এটা কখনো প্রেম বা ভালোবাসা এরকম কোনো কিছুই ছিল না। বাট এটা সত্যি যে আনিকা যখন কানাডাতে চলে যায়, ও কানাডাতে চলে যাওয়ার পরে আমার ভিতরে ওর জন্য অনেক কষ্ট কাজ করে। আমি সত্যিই মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি, অনেক কষ্ট পাই যে আসলে ও চলে গেল বা এরকম তোর সাথে আমার আসলে ছিল না, বা আমি তোকে না বাসলেও ও তো আমার সাথে বউয়ের ভূমিকায় অভিনয় করছে। নিজের ভিতরে একটা আবেগ ইমোশনাল কাজ করে। তানিকে চলে যাওয়ার পরে আমি তখন একা একা খুবই গম্ভীরভাবে থাকি। কোনো কিছু ভালো লাগে না আমাদের, আমি ওদের কলেজে পড়াশোনা করি। একটা কলেজে ভর্তি, ওখানে পড়াশোনা করতেছি। আনিকের সাথে মাঝে মাঝে ফোনে কথা হয়, ও আমার সাথে কথা বলে, আমি ওর সাথে কথা বলি। তো অলওয়েজ এই সম্পর্কটা এরকম করেই সামনে দিকে যাচ্ছে। যেতে যেতে আমি আমাদের কলেজে নিশাত নামের একটা মেয়ে আছে। মানে ও আবার মোটামুটি আমার খুব ভালো একটা ফ্রেন্ড, মোটামুটি খুব ভালো একটা ফ্রেন্ড। ফ্রেন্ড থাকার কারণে ও আমাদের আমার সাথে একটু বেশি মিশতো। অন্য অন্য যে ফ্রেন্ডগুলো ছিল তাদের চেয়েও নিশাত আমার সাথে একটু বেশি মিশতো। তো আমি ওর সাথে অনেক বেশি মিশতাম। কিন্তু আমার মা আমাকে মাথা সোয়ে কসম করাইছে যে আমি যাতে আনিকার এই ব্যাপারটা কখনো কাউকে না বলি। আমার আব্বাকে তো আমি ভুল করে বলে ফেলতে পারি বা কোনো ফ্রেন্ডদেরকে বলে ফেলতে পারি। তো এই জন্য আম্মু আমাকে তার মাথা ছুঁয়ে শপথ করছে আমি যেন আনিকার ব্যাপারটা কাউকেই কখনো না বলি। ব্যাপারটা কাউকেই জানাইলাম না। না জানানোর পরে তো আমি তখন নিশাদের সাথে এখানে ওইখানে যাচ্ছি। মোটামুটি নিশাদের সাথে আমার একটা ভালো লাগার সম্পর্ক কাজ করতেছে। অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, এটা কিন্তু অন্য কোনো সম্পর্ক না যে বা প্রেম ভালোবাসা তা না। এরকম করে আমি ওর সাথে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরকম করে যেতে যেতে আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠি। সেকেন্ড ইয়ার ওঠার পরে একদিন আমার মা আমাদের কলেজে যায়, কি একটা কারণে জানি। আমার আম্মা কিন্তু অনেক রোমান্টিক ছিল, অনেক রোমান্টিক, অনেক মিশুক, প্রচণ্ড পরিমাণে অনেক অন্যরকম একটা মানুষ ছিল আর কি। যথেষ্ট আমার আম্মু অনেক ভালো নাচতেও পারতো, আবার গানও গাইতো। আমার কণ্ঠ অনেক বেশি সুন্দর ছিল। তো সব কিছু মিলে আমার আম্মু অনেক ভালো ছিল। তো কলেজে যাওয়ার পরে ওই দিন নিশাত হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস পরে আসে। আমাদের তো কলেজের একটা ড্রেস ছিল, ওই ড্রেস না অন্য একটা ড্রেস পরে আসে। তো আসার পরে আমার আম্মু তখন নিশাতকে দেখে। দেখার পর আমার মা বলে যে মেয়েটা কে রে, এমনি এমনি বলে। আমি তখন বললাম যে মা আমার সাথে পড়ে, আমরা একই কলেজে পড়ি। আমার আম্মু বলে যে মেয়েটা দেখতে অনেক সুন্দর, তারে হচ্ছে আমি তোর বউ বানাবো, এটা মা আমাকে বলে। আমি তখন আমার আম্মাকে হাসতে হাসতে বলতেছি, তুমি কি আমাকে আনিকার মতো বউ বানাবা নাকি সিরিয়াসলি আমার বউ বানাবা? মা তখন বলে, দূর বাবা, তুই এরকম করে বলতেছিস কেন? ওইটা তো জাস্ট তোর বাবাকে ওইখান থেকে ফিরে আনার জন্য, এটা ছাড়া আমার আর কোনো ওয়ে ছিল না। এটা তো আমি এই জন্যই করছি, নাহলে তো আমি কখনোই তোর সাথে এটা করতাম না। তো মা আমাকে এগুলো বলে। আমি তখন আম্মুকে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আনিকাকে ইয়েকে দেখো, নিশাতকে দেখো, নিশাত মেয়েটা অনেক ভালো। আম্মু তখন বলে ঠিক আছে। আম্মু তখন নিশাতের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে, বলার পরে দেন আম্মু তখন চলে যায়। গেলে পরে এই সময়ে তার কয়েকদিন পরে আমার ছোটো ভাইয়ের জন্মদিন থাকে। তো ছোটো ভাইয়ের জন্মদিন আমার আম্মা কিন্তু আবার আমাদের জন্মদিনগুলো অনেক বড় করে সেলিব্রেট করে। অনেক মজা করে, অনেক আনন্দ ফুর্তি করে, সবাইকে জানিয়ে শুনিয়ে অনেক বড় করে আমার জন্মদিনগুলো সেলিব্রেট করে। তো ওই সময় আমাকে করলো তার জন্মদিনটা মোটামুটি আমার ভাইয়ের জন্মদিন অনেক বড় করে করলো। আমাকে বললো যে আমার যত ফ্রেন্ডেড আছে সবাইকে ইনভাইট করার জন্য, এবং যাতে আমি নিশাতকেও ইনভাইট করে মা আমাকে বললো। আমি বললাম যে ঠিক আছে আমি নিশাতকে বলবো। দেন আমি তখন নিশাতকেও দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পরে ও তখন আমাদের বাসায় আসলো। আসার পরে জন্মদিনের পার্টি তো বরাবরের মতো রাতের বেলায় হয়। রাতের বেলায় পার্টি হলো, অনেক রাত পর্যন্ত পার্টি হলো। হওয়ার পরে তো নিশাত আর বাসায় যাবে না, বা আমার যত ফ্রেন্ডগুলো আছে তারা মোটামুটি সবাই আমাদের বাসায় থাকবে। সবাই বলতেছে যে আজকে আর যাবো না, আমাদের বাসায় থাকবে, সবাই এরকম করেই বলতেছে। তো আমি সবাই ঘুমিয়ে আসি। আম্মু তখন এসে আমাকে ডাকতেছে। আমার অনেকগুলো ফ্রেন্ড আমরা একসাথে ঘুমাইছি। তো আম্মু তখন ডাকতেছে, আমার আম্মু কতটা রোমান্টিক ছিল। ডাকতেছে আমি তখন উঠছি। উঠার পরে আম্মু বলে, সাদে তোর সাথে কথা আছে। তা আমি বললাম কি রে, সাদে নিয়ে যাচ্ছি কেন, সাদে কেন? তা আম্মুর কথা মতো দেন আমি সাদে গেলাম। সাদে যাওয়ার পরে ওই সাদে গিয়ে আমি দেখতেছি যে নিশাত বসে আছে। নিশাত তো একদম নিচের দিকে তাকায় আছে, কোনো কথা বলে না। আমি তো আম্মুকে দেখে, কি রে, আম্মু আমাকে নিশাতের কাছে কেন নিয়ে গেল এত রাতের বেলায়? যাই হোক, তো ওখানে গেলাম। যাওয়ার পরে বসে বসে কথা বলতেছি। তা আমার আম্মু নিজে আমাকে বলতেছে যে নিশাতকে তোর কেমন লাগে?
এমন করে আম্মু বলতেছে। তাই আমি বললাম যে আম্মু ভালোই তো লাগে, ভালো লাগবে না কেন? আমাদের ক্যাম্পাসে সবচেয়ে সুন্দরী একটা মেয়ে, এটা কার না ভালো লাগবে? সবারই ভালো লাগে, সো আমারও ভালো লাগে। আম্মু তখন বলে বিয়ে করবে ওকে, এরকম করেই বলতেছে। আমি তখন বললাম মা তুমি এগুলো কী বলো, মানে এরকম দুষ্ট কথা বলতেছো কেন? বিয়ে করবো মানে নিশাদ কি আমাকে বিয়ে করবে? তুমি ওকে জিজ্ঞেস করো আমাকে বিয়ে করবে কিনা। নিশা তখন নিচের দিকে তাকিয়ে আছে। আমার মা তখন বলছে কি মামুনি আমার ছেলেকে বিয়ে করবা, ওরকম করে বলে। তো নিশা তখন কোনো কিছু বলে না, শুধু হাসতেছে। হাসতে হাসতে বলতেছে আন্টি বিশ্বাস করেন আমি দুনিয়াতে অনেক মা দেখছি, কিন্তু আপনার মতো মা দেখি নাই। মারা কি সত্যি এরকম হয়? আমার মতো এরকম না। আমি 19 থেকে 20 হলে আমাকে মারতে আসে, আমার সাথে কত না খারাপ ব্যবহার করে, কিন্তু আন্টি আপনি এরকম কেন? আমার মাটা কেন আপনার মতো হলো না? আপনি সত্যি না আন্টি অনেক ভালো, এরকম ভালো মা আমার মনে হয় যে পৃথিবীতে আরেকটা আছে। এরকম করে ও খুবভাবে হচ্ছে আমার মানে আম্মুর সাথে কথাবার্তা বলে। তো আমরা ওই সময় অনেকক্ষণ ধরে দুষ্টুমি করি, প্রায় রাত 2টা 3টা পর্যন্ত আমরা ওখানে আড্ডা মারি। এরই মাঝে হঠাৎ করে আমি দেখতে পাই যে আব্বা ছাদে উঠছে। আমার আব্বা কিন্তু মাঝে মাঝে রাতের বেলায় ছাদে হাঁটাহাঁটি করতো। আব্বু ছাদে উঠছে, উঠার পরে আমি জানি না যে আব্বু আমাদের কোনো কথা শুনছে কিনা বা আব্বুর কোনো কিছু আব্বুর নলেজে গেছে কিনা, ওগুলো কিন্তু আমি কিছুই জানি না। না জানার পরে আব্বু যখন ছাদে উঠলো, দেন আম্মু আমি নিশাদ আমরা তিনজন হচ্ছে ছাদ থেকে নেমে গেলাম। নেমে গিয়ে সকালবেলা নিশাদ হচ্ছে চলে গেল ওদের বাসায়, অ্যান্ড আমিও আমার বাসায় রয়ে গেলাম। ওই দিন আমরা কেউই কলেজে গেলাম না। পরের দিন ক্যাম্পাসে গেলাম, যাওয়ার পরেই নিশাদ কেমন জানি আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুসকি মুসকি হাসে, মানে কিছু বলে না। আমি ওরে বললাম কী ব্যাপার, তুমি এরকম মুসকি মুসকি হাসতেছো কেন? আমাকে কি তুমি পছন্দ করো? আমার আম্মু আসলে একটু এরকমই, আমার আম্মুর কথা কিছু মনে করো না। আমার আম্মু একটু দুষ্ট প্রকৃতির। ও আমাকে বলে জানো আমারও না সত্যি অনেক ইচ্ছা যে আমি এরকম একটা ফ্যামিলিতে বিয়ে করব যে আমার শাশুড়িটা অনেক বেশি রোমান্টিক হবে, সবসময় আমাকে বুঝবে, আমাকে জানবে, শুনবে, আমার সাথে অনেক দুষ্টুমি করবে। আমার অনেক ইচ্ছা যে আমার শাশুড়িটা অনেক রোমান্টিক হবে। ক্যান ইউ বিলিভ মি যে তোমার মাটা আসলে অনেক ভালো, আমার অনেক ভালো লাগছে। এমন করতে করতে নিশাতের সাথে মোটামুটি আমার আম্মুর খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। নিশাত আমার সাথে কথা না বললেও আমার আম্মুর সাথে সবসময় কথা বলে। আম্মুকে অলওয়েজ ফোন করে, আম্মুর সাথে কথা বলে, ও আম্মুর সাথে কথা বলে। মানে দুজনের মাঝে একেবারে বান্ধবীর মতো একটা সম্পর্ক হয়ে যায়। এরকম সম্পর্কটা হতে হতে আমরা একটা সময় ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। এর সাথে কিন্তু আনিকার সাথে আমাদের অলওয়েজ ফোনে কথাবার্তা হয়। আনিকার সাথে মোটামুটি আমিও কথা বলি, আম্মুও কথা বলে, এবং মাঝে মাঝে আব্বুর সামনে লাউড স্পিকার দিয়ে কথা বলি, আব্বু যাতে বুঝে আর কি। আব্বুর সামনে লাউড স্পিকার দিয়ে কথা বলি। এমন করতে করতে আমার আব্বা কিন্তু আবার এরই মাঝে অনেকবার দেশের বাইরে হয়ে গেছে। বিভিন্ন দেশে আমার বাবা যাচ্ছে। বাবা এমনি ট্যুর করতে পছন্দ করে, অনেক দেশে ট্যুর করতে যায়, মানে পছন্দ করে বাবা ট্যুরে যায়। তো এমন করে সামনে দিকে যেতে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে আমাদের রেজাল্টটা অনেক ভালো হলো। আমারও রেজাল্ট ভালো হলো, নিশাতেরও রেজাল্ট ভালো হলো। রেজাল্ট আউট হওয়ার পরে দেন আমরা তখন হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, এটাতে পড়াশোনা করতেছি। এরকম করতে করতে আমার আম্মা তখন আমাকে বলতেছে একটা কী করা যায়, আমার তো একা একা ভালো লাগে না, আমার কাছে খুব গম্ভীর লাগে, বা আমার কেমন যেন একটু লংলি ফিল হয়। একটা কাজ কর না, নিশাদ যে মানে আনিকের যে দেশে আছে, চল আমরা ওই দেশে চলে যাই, তুই নিশাদকে বিয়ে কর, বিয়ে করে আমরা ওই দেশে চলে যাই। মা একটু ওরকম আর কি এরকমই। তা আমি তখন বলি ঠিক আছে তাহলে আমরা পাসপোর্ট করি। দেন আমি পাসপোর্ট করি, নিশাতেও পাসপোর্ট করে, আমার আম্মুও পাসপোর্ট করে। আমার আম্মুর যদি আগে পাসপোর্ট ছিল, আম্মু পাসপোর্ট রিনিউ করে। তো যাই হোক, তিনজনে পাসপোর্ট করে, পাসপোর্ট করার পরে আমার আম্মু নিশাতের আম্মু মানে আব্বু আম্মুকে ম্যানেজ করে যে আমাদের সাথে যাবে, ওরকম করে ম্যানেজ করে। আমার আম্মু আবার একদমই রোমান্টিক, একদমই রোমান্টিক। নিশাতের আব্বু আম্মুকে মুহূর্তের মাঝে ম্যানেজ করে ফেলে নিশাত, আমি, আমার আম্মু, আমরা তিনজনে মিলে হচ্ছে নেপালে যাই। আমরা প্রথমে নেপালে যাই। নেপালে আমরা অনেক দিন ধরে থাকি। তো ওই নেপালেই নিশাতের সাথে আমার প্রেম হয়ে যায়। এই নেপালে যাওয়ার পরে, এবং যতটুকু প্রেম হয় ততটুকু প্রেম আমার আম্মুই পুরোপুরিভাবে আম্মুই করে দেয়, সব কিছু আম্মুই করে। তো করার পরে দেন সব কিছু ঠিক হয়। আমি তখন আসি, আসার পরে আমি তখন আম্মুকে বললাম যে আম্মু এখন তো আর আব্বু বিয়ে করবে না, বা আব্বুর তো আর কোনো ঝামেলা নাই, আব্বুকে মোটামুটি সব কিছু জানাই দিলেও প্রবলেম নাই, আমি এখন নিশাদকে বিয়ে করে ফেলি, বা তুমি পারিবারিকভাবে নিশাদকে আমাকে বিয়ে করাই দাও। এটা আমি আম্মুকে বলি। বলার পরে আম্মু তখন বলতেছে যে ঠিক আছে, আমি আরও কয়েকটা মাস দেখি যে তোর আব্বুর তো এখনও মতিগতি ঠিক নেই। আবার ওই মহিলা আব্বুর অফিস মানে আব্বু যেখানে কাজ করতো ওখান থেকে চলেও গেছে, মহিলা ছিল ও চলেও গেছে। তা আম্মু তখন মোটামুটি অনেক অংশেই নিরাপদ যে না এরকম কিছু হবে না। তারপরেও বললো যে আমি আর একটু স্পেস নিচ্ছি, আর একটু টাইম নিচ্ছি, আর একটু সময় নিচ্ছি, দেখা যাক কী হয়। আম্মু একটু টাইম নিচ্ছে, ওয়েল ডান। আমি তখন আম্মুর সাথে একমত যে ঠিক আছে আমি একটু টাইম নিই, দেখা যাক কী হয়।
তো এমন করেই যেতে যেতে আমি তখন অনার্স ফার্স্ট ইয়ার থেকে অনার্স সেকেন্ড ইয়ারে উঠলাম। আমার সাথে নিশাত একই সাথে পড়াশোনা করতেছে। সেকেন্ড ইয়ার ওঠার পরে আমার আম্মু তখন করলো কি, যে মানে আমার আব্বুকে বলতেছে যে আনিকার সাথে তো আমার ছেলের বিয়ে হলো, এখন তো আনিকার আসলে খোঁজ খবরও পাচ্ছি না, এখন শুনতেছি ও নাকি কানাডাতে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করতেছে, অন্য একটা ছেলেকে বিয়ে করবে, এগুলো সেগুলো বলে আমার আব্বাকে জাস্ট বুঝিয়ে আনিকাকে আমার কাছ থেকে সরাই দিচ্ছে। যে এগুলো বলতেছে যে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে, এখন মনে হয় যে ওই ছেলেটাকে বিয়ে করে ফেলছে, আমার ছেলের সাথে খুব একটা কথা বলে না, এরকম সেরকম করে আমার ছেলে ফোন করে দিচ্ছে, এগুলো আমার আব্বুকে বলে। তো আমার আব্বু তখন বলে, তোমাকে আগেই বলছিলাম যে মেয়েটা যেহেতু আমার ছেলে থেকে 2 বছরের সিনিয়র হবে, তাহলে এই মেয়েটা ভালো হবে না, তুমি তো পাগলামি করলা, নিজেই বিয়েটা করাই দিলা, আমি তো মানে নিজেই হচ্ছে অনুষ্ঠান করে সবাইকে জানাইলে শোনাইলা, সবাইকে জানানোর কি দরকার ছিল, এত তো কোনো প্রয়োজন ছিল না সবাইকে জানানোর, তুমি এটা কেন করলা। আমার আম্মা তখন বলতেছে, আচ্ছা যাই হোক, এটা আমারই বান্ধবীর মেয়ে, আমি আমার বান্ধবীর সাথে কথাবার্তা বলে এটা একটা সেটেলমেন্টে চলে যাব। আমার বান্ধবী কখনো আমার কথার বাইরে যাবে না, আমি কোনো কথা বললে আমার বান্ধবী আমার কথা অক্ষর অক্ষরে শুনবে, আমার কথা পালন করবে। সুতরাং একটা কাজ করি, আমার ছেলেকে আমরা আরেকটা বিয়ে করাই দিই। এই কথা আমার আম্মু হচ্ছে আমার আব্বুকে বলতেছে। বলার পরে আব্বু তখন বলে, ছেলের জীবনটা এভাবে নষ্ট করো না, ও অনার্সে পড়তেছে। তা আমার আম্মু বলে যে, আরে ছেলে যে মেয়েকে বিয়ে করবে, এই মেয়ে আমার ছেলের পছন্দ, মানে আমার ছেলের পছন্দ মতো ছেলেকে আমার মেয়ে বিয়ে করবে, মানে আমার ছেলে বিয়ে করবে। তো বাবা তখন বলতেছে যে, যদি সত্যিই আমার ছেলে পছন্দ করে থাকে তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই, ছেলের পছন্দই তো আমাদের পছন্দ, ঠিক আছে তুমি ছেলের সাথে কথাবার্তা বলো, ছেলে যদি সব দিক থেকে রাজি থাকে দেন আমিও তখন রাজি আছি। আব্বু তখন এই কথা বলে। বলার পরে মা তখন কী করে, এই নিশাতের আব্বু আম্মুর সাথে কথাবার্তা বলে, মানে বিয়ের কথাবার্তা মোটামুটি সব কিছু ওভাবে হয়। আমার আম্মু কথাবার্তা বলে, আমার পরিবারের কথাবার্তা বলে, নিশাতের পরিবারও মোটামুটি রাজি হয়। বিয়ের কথাবার্তা চলতেছে এবং দিন তারিখও ঠিক হবে। এরই মাঝে হঠাৎ করে আমি কলেজে আছি, একদিন নিশাতের বাবা আমাকে ফোন করে ওনার অফিসে ডাকে, আমাকে বলেছে ওনার অফিসে যাওয়ার জন্য, মানে বিয়ের দিন তারিখ ঠিক হয় না এখনও, কথাবার্তা চলতেছে। আমরাও গিয়ে মেয়ে দেখে আসছি এবং নিশাতের বাবা মাও আমাদেরকে দেখে গেছে, আমাদের পরিবারে দেখে গেছে। তো নিশাতের বাবা আমাকে ডাকে, আমি তখন ইউনিভার্সিটিতে থাকি। ডাকার পরে ওনার অফিসে যাওয়ার পরে উনি আমাকে বলে যে, তানিম, আমি জানি আমার মেয়ে তোমাকে পছন্দ করে এবং তুমি আমার মেয়েকে পছন্দ করো, তো আমি আসলে একটা ব্যাপার তোমাকে জিজ্ঞেস করব, যে ব্যাপারটা আসলে আমার মেয়েও জানে না, আমার মেয়েও ব্যাপারটা জানে না। তো আমি আসলে তোমাকে ব্যাপারটা জিজ্ঞেস করবো, তুমি আমার কাছে সত্য কথা বলবা, মিথ্যা বলবা না। দেখো তুমি আমার কাছে আমার সন্তানের মতো, আমার মেয়েটা আমার কাছে যেমন তুমিও আমার কাছে তেমনই বাবা, প্লিজ লাই করো না। আমি তখন বললাম যে, না আঙ্কেল, আমি মোটা আপনার কাছে মিথ্যে বলবো না, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কী ব্যাপার বা কী, আমি আপনাকে সত্যিই বলবো। উনি তখন আমাকে বলে যে, তুমি কি এর আগে কোনো বিয়ে করেছিলা, এরকম করে ডিরেক্টলি বলে। আমি তখন বললাম যে, আঙ্কেল, আসলে এই ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে পারবো না, কারণ এটা তো আমি আমার আম্মুর কাছে মাথা চুয়ে শপথ করছি যে আমি কাউকে বলবো না। আমি বললাম যে, আঙ্কেল, এই ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে পারবো না, আপনি এই ব্যাপারটা নিয়ে আমার আম্মুর সাথে কথা বলেন। উনি আমাকে বলে যে, না, আমার যে অ্যান্সারটা দরকার ছিল এই অ্যান্সারটা আমি পেয়ে গেছি, অ্যান্সারটা আমি তোমার কাছ থেকে পাইছি, সুতরাং আমি তোমাকে একটা ব্যাপার বলে দিই, তুমি তোমার আম্মুকে গিয়ে বলবা যে আমার মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দেবো না। আমি তখন বললাম যে, আঙ্কেল, এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা ভুল বুঝাবুঝি আছে, কারণ আপনি ব্যাপারটা বুঝতেছেন না, আপনি আমার আম্মুর সাথে কথা বললে ক্লিয়ার হয়ে যাবেন, আমার আম্মু আপনাকে বুঝিয়ে বলবে। উনি বলেন, না না, আমি আর এই ব্যাপার নিয়ে কারোর সাথে কথা বলতে চাই না। এটা বলার পরে আমি জাস্ট বাসায় যাব, মাত্র রিক্সাতে উঠলাম, এমন টাইমে আমাকে নিশাত কল দিছে। কল দিয়ে প্রচণ্ড রকমের গালাগালি করতেছে যে, স্টুপিড ইডিয়েট, তোর এত বড় সাহস, তুই আগে একটা বিয়ে করছিস, তুই একটা বিবাহিতা ছেলে, তুই আবার আমাকে বিয়ে করতে চাইছিস, তোর এত বড় সাহস, মানে এতভাবে একটা মানুষকে জুতা দিয়ে পিটলে পিটানো হয় না, ও এতভাবে আমার সাথে খারাপ ব্যবহার করে এবং আমাকে বলে আমাকে পাইলে এটা করবে ওইটা করবে, মানে খুবইভাবে শৃঙ্খল ভাষায় কথা বলে আমার সাথে। আমি ওকে কিছুই বলি না, কিছু না বলে আমি তখন চুপচাপ হচ্ছে ওর কথাগুলো শুনে শুনে বাসায় যাই। বাসায় গিয়ে কান্না করে বসে বসে। আম্মু আমাকে দেখে বলে, কী রে বাবা, কী হয়েছে? আমি বললাম, মা, কী হয়েছে তুমি জানো না, এই ঘটনা, নিশাত এটা এটা করছে। আমার আম্মা বলে, কী বললি তুই? আমি বললাম যে, মা বলে, তুই বলস না? বলে, কীভাবে বলবো? তুমি না আমাকে তোমার মাথায় হাত দিয়ে শপথ করাইলা যে ব্যাপারটা যাতে আমি কারো কাছে না বলি। আমার আম্মু বলে, ঠিক আছে, আমি নিশাতের সাথে কথা বলবো। আমি বললাম, মা শোনো, তুমি নিশাতের সাথে হুট করেই কোনো কথা বলো না, কারণ নিশাতের মুখ কিন্তু পাতলা, আমার মতো না। ও কিন্তু সবসময় সব কথা সবাইকে বলে দেয়। ওকে যদি বলো, ও যদি ব্যাপারটা আব্বুকে বলে দেয়, আর আব্বু যদি কোনোভাবে এই ব্যাপারটা একটা আবার জানতে পারে, তাহলে কিন্তু তোমাকে মেরেই ফেলবে, মানে আব্বু কিন্তু তোমাকে সত্যিই মারবে। আমার আম্মু বলতেছে, এটাও ঠিক, কিন্তু তারপরেও মেয়েটাকে যদি ব্যাপারটা না বলি, তাহলে তো মেয়েটা সারা জীবন তোকে ভুল বুঝেই যাবে। আমি তখন বলি, আমাকে ভুল বুঝুক বা আমাকে সন্দেহ করুক, এতে আমার কোনো আপত্তি নেই, কোনো কষ্ট নাই, কিন্তু মা, কোনোভাবেই ও যাতে তোমাকে খারাপ না জানে,
মানে ও যাতে কোনোভাবে আমার বাবা যাতে তোমার গায়ে হাত না তোলে। আমি অনেক কিছু সহ্য করেছি মা, কিন্তু আমার বাবা তোমাকে মারলে আমি আর এই ব্যাপারটা সহ্য করতে পারবো না। সো প্লিজ তুমি ব্যাপারটাকে ওভাবেই দেখো। আমার আম্মু বলতেছে না ঠিক আছে, আমি নিশাতের সাথে কথাবার্তা বলবো, বলে আমি দেখি কি করা যায়। আম্মু তখন ওর পরের দিন নিশাতের বাসায় চলে যায় এবং গিয়ে আমাকে ফোন করে, দুপুরবেলা ফোন করে বলে যে তুই রেস্টুরেন্টে আয়, তোর সাথে আমার কথা আছে। নিশাত আমার সাথে আছে। তো আমি তখন রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে গেলে পরে আমার আম্মু তখন সব কিছু নিশাতের সাথে বলে বা নিশাতকে সব কিছু বলে। নিশাত মোটামুটি বুঝতে পারে। আমার নিশাত তখন আমার কাছে সরি বলেছে, আসলে আমি বুঝতে পারিনি তামিম, তুমি আমাকে মাফ করে দাও, বা আমি আসলে সব কিছুর জন্য সরি। আমি তখন বললাম ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আসলে এটা তো আমার পারিবারিক একটা ম্যাটার, পারিবারিক একটা সমস্যা। আমার মা আসলে ওই সময় এই কাজটা করার জন্য বাধ্য হয়েছিল। সো তুমি কিছু মনে করো না, আমিও তোমার কাছে অনেক সরি যে আমি এই ব্যাপারটা তোমার কাছে হাইড করছি। ও আমাকে বলা আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা নেই, তাহলে এবার আমরা কথা বলতে পারি। এবার নিশাত করে কি, এই ব্যাপারগুলো তার বাবা মাকে মোটামুটি একটু শেয়ার করে, একটুখানি ওর বাবা মাকে বলে। ওর বাবা মা বলে এগুলো নাকি আমি আর আমার মা নাটক করতেছি, মানে আমরা নাকি এখন ও নিশাতকে বিয়ে করার জন্য মিথ্যা মিথ্যে গল্প সাজাচ্ছি। আসল সত্যি হচ্ছে আমার আগে একটা বিয়ে হয়েছে, আমার বউ চলে গেছে, আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, মানে এটাই হচ্ছে সত্য। আর এখন আমরা যেগুলো বলতেছি এগুলো মিথ্যা। আমরা জাস্ট নিশাতকে বিয়ে করার জন্য ওদেরকে আমরা মুরগি বানাচ্ছি। এটা হচ্ছে নিশাতের বাবার কথা, নিশাতের বাবা মা দুজনেরই কথা এটা। আমার আম্মা এতভাবে চেষ্টা করলো, এতভাবে চেষ্টা করলো, কোনোভাবেই নিশাতের আব্বু আম্মুকে রাজি করাতে পারলোই না। তাদের কথাই একটা আছে, তারা কোনোভাবে তাদের মেয়েকে আমার কাছে বিয়ে দেবে না, দিবে না, দিবেই না। আমি তখন এত পরিমাণের কষ্ট পাই, এত পরিমাণের আঘাত পাই, আমি বলে বুঝাইতে পারবো না। আমার তখন খাওয়া দাওয়া, ঘুম সব কিছু বন্ধ হয়ে যায়। আমি রাস্তায় রাস্তায় পাগলামি করতে থাকি এবং নিশাতও তার ঘরে আমার জন্য পাগলামি করে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে নিশাতের বিয়ে ঠিক হয়ে যায়। নিশাতের বিয়ে ঠিক হয়ে যায় এবং নিশাতের বিয়ে ঠিক হয়ে যায় এই ব্যাপার আমার আম্মুও জানতে পারে। আম্মু তখন খুব কান্নাকাটি করে। আম্মু আম্মু বলে আমি কী করবো, তুই আমাকে বল। আমি তো নিশাতের আব্বু আম্মুকে আনিকার সাথে কথা পর্যন্ত বলে দিতে চাইছিলাম। আমি চাইছিলাম যে তারা আনিকের সাথে কথা বলুক, কিন্তু আনিকের সাথে কথা বলেই তো সমস্ত ভুল বোঝাবুঝিগুলো অবসান ঘটতো বা তারা বুঝতে পারতো। তারা তো আনিকের সাথে কথা বলার জন্য প্রস্তুত না, তারা আনিকের সাথে কথাও বলবে না। আমি এখন কী করব? আম্মু খুবই কান্নাকাটি করে, প্রচণ্ড রকমের কান্নাকাটি করে। তা আমি আম্মুকে বুঝাই যে আম্মু তুমি একটু শান্ত হও। আমিও নিজেকে নিজে বুঝাই, কিন্তু এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ঠিকই নিশাতের বাবা আনিকাকে, মানে নিশাতকে বিয়ে দিয়ে দিল। মানে বিয়ে দিয়ে দিল বলতে কাউকে না জানিয়ে উনি গোপনে ওনার এক ফ্রেন্ডের ছেলের সাথে বিয়ে দিয়ে দিল নিশাতকে। কোনো অনুষ্ঠান করলো না, কোনো কিছু করে নিশাতকে বিয়ে দিয়ে দিল। তাও নিশাতের বিয়ের 2 দিন পরে আমি জানতে পারছি ওর যে বিয়ে হয়ে গেছে। এটা ওর বিয়ের 2 দিন পরে আমি জানতে পারি। মানে এত যে পরিমাণের কষ্ট তখন লাগে, এত যে খারাপ লাগে, আমি চিৎকার করে কাঁদতেছিলাম যে আমি তোকে এত ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, সুতরাং এভাবেও ওর বিয়ে হয়ে যাবে, এভাবেও আমাকে ছেড়ে চলে যাবে, এটা তো আসলে মানে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মতো না, মানতে পারি না। খুবভাবে কান্নাকাটি করি, চিল্লাচিল্লি করি, প্রচণ্ড রকমের চিল্লাচিল্লি করি। 2 দিন পরে আমি পাগলামি করতে থাকি, ড্রিঙ্কস অলরেডি বাসার মধ্যে ড্রিঙ্কস শুরু করি, কার সাথে কোনো কথা বলি না এবং আমি খুবই পাগলামি করতে থাকি। আব্বু আমাকে বোঝায় যে পাগলামি করিস না বাবা, সব কিছু ঠিক হয়ে যাবে, এটা বুঝে। আমি আব্বুরও কোনো কথা শুনি না, আম্মুরও কোনো কথা শুনি না। এরকম করেই সময়গুলো শান্তি অতিবাহিত হচ্ছিল। তো নিশাতের বিয়ের প্রায় 3 মাস পরে, 3 মাস পর্যন্ত হয়ে গেছে, আমি যখন আর বাসায় থাকি না, আমি আমার এক ফ্রেন্ডের বাসায় থাকি, নিজের বাসায় থাকি না। কেন জানি মনে হয়েছে আমার আম্মা নিজের সুখের জন্য, নিজে ভালো থাকার জন্য আমার জীবনটাকে নষ্ট করে দিল। আমাকে আমার আম্মা ভালো রাখলো না, আমার আম্মুর জন্য আমার জীবনটা এরকম হয়ে গেল। নাহলে এরকম তো আমার জীবনটা হওয়ার কথা ছিল না। তো এরকম করে আমার আম্মু অনেকবার নিশাতের বাসায়, মানে নিশাতের ওই স্বামীর বাড়িতে পর্যন্ত যায় আমার সাথে কথাবার্তা মানে করার জন্য, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হয় না, নিশাত ওই করেই আছে। এমন করতে করতে আমার একটা বন্ধু ছিল খাইরুল নামের। তো আমার এই বন্ধুটা আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। ও একদিন হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলতেছে যে দোস্ত, এই তামিম একটা কাজ কর, অমুক জায়গায় আয়, তোর সাথে আমার কথা আছে, এটা আমাকে বলে। আমি তখন বললাম যে অমুক জায়গায় যাবো, মানে কেন? আমাকে বলে যে এরকম এরকম এই জায়গায় আমি নিশাতকে দেখছি, নিশাত নাকি আছে, খাইরুল বলে। বলার পরে আমি তখন ওইখানে যাই, দৌড়ে একটা পার্কের মধ্যে যাই, দেখি যে নিশাত আরও 2টা মেয়ে বসে আছে। দেখার পরেই আমি তখন ওইখানে গিয়ে একদম মানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি, কিছু বলি না, জাস্ট চোখের পানি ঝরাইতেছি। ওই দিকেও বসে আছে। খাইরুল গিয়ে ওরে বলছে যে এমন এমন নিশাত এসে কান্না করতেছে। এটা বলার পরে ও তখন আসছে এখানে, এসে বলতেছে কী হয়েছে, মানে তামিম এখানে কান্না করতে নিশাতকে বলছে। বলার পরে ওয়াইস আমাকে বলছে তুমি কান্না করতেছো কেন, আমাকে বলে। আমি বললাম যে না, কান্না করতেছি না, আসলে তুমি তো আমাকে কোনোদিনও বিশ্বাস করো নাই। ও আমাকে বলে আমি বিশ্বাস করে কী করবো, আমি তো বিশ্বাস করছি, আমার পরিবার তো বিশ্বাস করে নাই। আমি বললাম তোমার পরিবার বিশ্বাস করে নাই,
কিন্তু তুমি জানো আমার জীবনটা কীভাবে নষ্ট হয়ে গেছে, আমার পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গেছে। ও আমাকে বলে আমার এখন বিয়ে হয়ে গেছে। আমি বলি তোমার কাছে একটা রিকোয়েস্ট করলে তুমি রাখবা? ও আমাকে বলে কী রিকোয়েস্ট? আমি বললাম তোমার বিয়ে হয়ে গেছে, তুমি অন্য কারো ঘরে আছো, অন্য কারো সংসার করতেছো, সব কিছুই ঠিক আছে, আমি সব কিছুই মানলাম, কিন্তু তুমি মাঝে মাঝে আমার আম্মুর সাথে একটু কথা বলবা? আমার আম্মু না তোমাকে অনেক মিস করে, তোমাকে অনেক ভালোবাসে। ও তখন বলে আচ্ছা ঠিক আছে, আমাকে আম্মুর নাম্বারটা দিও। তা আমি আমার আম্মুর নাম্বারটা তাকে দিয়ে গেলাম। তা আম্মুর সাথেও মাঝে মাঝে কথা বলে, মাঝে মাঝে কথা বলে আমার সাথেও কথা বলে, আমার সাথেও কথা বলে, আম্মুর সাথেও কথা বলে। এরকম কথা বলতে বলতে প্রায় 2 মাসের মধ্যে আমি আনিকাকে আবার আমার আন্ডারে নিয়ে চলে আসি। মানে আমাদের রিলেশনটা আবার মোটামুটি সে আগের জায়গায় চলে যায়, সেম আগের পর্যায়ে চলে যায়। মানে ও আমাকে অনেকটা বুঝে, আমিও তাকে অনেকটা বুঝি, একেবারে সব কিছু মিলিয়ে রিলেশনটা সম্পূর্ণ আগের জায়গায় যাওয়ার পরে ও আমাকে বলে এখন কি করব, বাবা তো বিয়ে দিয়ে দিছে, যার কাছে বিয়ে দিছে তারা তো কোনো অপরাধ নাই, আমি তো তার সাথে সংসার করতেছি, সেও আমার সাথে সংসার করতেছে, আমাদের তো কোনো প্রবলেম নাই, তো আমি এখন কি করব তুমি আমাকে বলো। আমি ওকে বললাম অনিকা, নিশা, সরি, আমি বললাম যে নিশাত, আমি তো তোমাকে যদি না পাই কোনোভাবেই আমি আমার নিজের জীবন ধরে রাখতে পারবো না, বা কোনোভাবে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না, একটা কাজ করো তুমি চলে আসো। ও আমাকে বলে কীভাবে? আমি বললাম তুমি চলে আসো, অ্যান্ড তুমি যদি, তখনই তো আমার আম্মু অসুস্থ, আমার কিন্তু মারাত্মক অসুস্থ এই কয়টা দিন ধরে, এই কয়টা দিন ধরে আমার হাড়ে সমস্যা দেখা দিচ্ছে, আম্মু অনেক অসুস্থ, আম্মু তারা কথা বলতে পারে না। পরে আমি বললাম তুমি চলে আসো, আমি তোমাকে নিয়ে চলে যাবো। তো এই কথা বলার পরে ও তখন বললো আচ্ছা ঠিক আছে। 3 দিন পরে একটা দিন ঠিক করলাম, সেই দিনে ও ওরই হাজব্যান্ডের বাড়ি থেকে চলে আসছে, ওর স্বামীর বাড়ি থেকে চলে আসছে। স্বামীর বাড়ি থেকে আসার পরেই দুপুরবেলার দিকেও চলে আসছে। আসার পরে আমি তাকে বললাম যে কোথায় যাব। ও আমাকে বলে আগে আমরা আপাতত চিটং, মানে ঢাকাতে কয়েকটা দিন থাকি, পরিস্থিতি বুঝি, এরপরে ঢাকার বাইরে যাব। তো ঢাকায় আমি হোটেলের নামটা বলতে চাই না, খুবই সুনামধন্য একটা হোটেল। ওই হোটেলে আমি হচ্ছে নিশাদকে নিয়ে উঠি। ওই হোটেলে উঠার পরে তো আমার আম্মুকে আমি তখন ব্যাপারগুলো জানাই। আম্মু খুবই অসুস্থ থাকে, যার জন্য আম্মু আমাকে জাস্ট দোয়া করে এবং আমাকে টাকা পয়সা দেয় যে ঠিক আছে সমস্যা নাই, তুই টাকা পয়সা আমাকে দেয়। তো ওইখানে থাকার পরে এদিক দিয়ে মানে নিশাতের বাবা মা এবং নিশাতের শ্বশুর বাড়ির লোকজন তারা পাগলের মতো নিশাতকে খুঁজতেছে, মানে এতভাবে খুঁজতেছে বলার মতো না, কোনোভাবেই তাদেরকে ঠিক মতো ধরে রাখা যাচ্ছে না। তারা প্রচণ্ড রকমের পাগলামি করতেছে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় খুঁজতেছে। পরে আমি কী করলাম, নিশাতকে আমি তখন ঢাকা থেকে চিটংয়ে চলে আসি, কারণ ঢাকাটা আমার কাছে সেফ মনে হচ্ছিল না, ঢাকাতে সেফ মনে হচ্ছিল না বলে আমি তখন চিটংয়ে চলে আসি। চিটংয়ে আসার পরও তার বাবা বিভিন্ন পত্রিকায় এখানে সেখানে বিভিন্নভাবে নিউজ দিতেছে এবং অনেকভাবে মানে ইয়ের যে প্রশাসনের লোকজন আছে তাদেরকে হায়ার করতেছে। তারা বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গায় আমাকে খুঁজতেছে, পাগলের মতো খুঁজতেছে। পরে আমি চিন্তা করলাম যে কোনো জায়গায় তো আসলে শান্তি পাইতেছি না, যেখানে যাচ্ছি সেখানেই প্রবলেম, কোনো জায়গায় নিজেকে স্টাইলের ধরে রাখতে পারতেছি না। এটা পর্যায়ে আমি তখন ভাবলাম যে আল্লাহ কপালে যা রাখছে তাই হবে, আমি দেশের বাইরে চলে যাব। পরে আমি নিশাদকে নিয়ে আমি তখন আবারও যে আমি আমার মা আমরা যেই দেশে গিয়েছিলাম, আমি পুনরায় আবারও ওখানে চলে যাই, মানে নেপালে চলে যাই। নেপালে যাই এবং নেপালে যাওয়ার পর ওইখানে থাকতেছি। তো ওইখানে থাকতেছি, বাট কোনো প্রবলেম নেই, সব কিছু ঠিকঠাক মতোই চলতেছে। তো এরই মাঝে হঠাৎ করে আমার আম্মুর মারাত্মক ধরনের সমস্যা দেখা দিছে, মানে ডাক্তার বলছে যে আম্মু বাঁচবে না, আম্মুর হার্টে এত সমস্যা, মানে আম্মুর খুব প্রবলেম। পরে আমি কী করলাম, নিশাদকে নেপাল রেখে আমি তখন বললাম যে তুমি যদি আসো তাহলে বড় সমস্যা হয়ে যেতে পারে, তুমি এখানে থাকো, আমি একটা হোটেলে ওকে রাখি, এবং রাখার পরে সেখান থেকে আমি তখন ঢাকাতে আসি। ঢাকাতে আসার পরে আমি 5 দিন 6 দিন পর্যন্ত আম্মুকে নিয়ে দৌড়দৌড়ি করতেছি এখানে ওইখানে বিভিন্ন হসপিটালে। আম্মুকে নিয়ে আমি আর নিশাতের অতটা খোঁজখবর নিতে পারি নাই, মানে যে হোটেলে রেখে আসছি ওই হোটেলে আমি তার নাম্বারটা বন্ধ পাইলাম। তো নাম্বারটা হঠাৎ করে বন্ধ পাওয়ার পরে কিরে নাম্বার বন্ধ কেন, নাম্বার বন্ধ পাওয়ার পরে আমি আবারও পুনরায় আম্মু মোটামুটি একটু যখন ভালো হইলো, প্রায় 8 দিনের মতো আমি থাকি। 8 দিনের দিন মনে হয় 6 দিনের দিন ওর সাথে আমার কথাবার্তা বলা বন্ধ হয়ে যায়। আমি হোটেলের ম্যানেজারদেরকে কল করি, ওরা বলে যে তো হোটেল থেকে বেরিয়ে গেছে। তা আমি না পারি আম্মাকে রাইখে এখানে যেতে, আবার না পারি ওইখান থেকে কিছু একটা করতে। 2 দিন পরে আম্মু মোটামুটি সুস্থ হয়, কারণ ছোটো ভাইয়ের পক্ষে এত কিছু করা সম্ভব হয় না। আর আমার ছোটো ভাইটা একটু হাবলা টাইপের, মানে একটু বোকা টাইপের আর কি। পরে আম্মুকে রেখে আমি নেপালে আবার যাই। নেপালে যাওয়ার পর আমি ওরে পাই না, যে হোটেলে থেকে ওই হোটেলে নাই। তো ও কিন্তু আমাকে লাস্ট কয়েকদিন ধরে খুবভাবে প্যারা দিচ্ছিল যে তুমি চলে আসো, এবং তুমি না আসলে আমি তো বাংলাদেশে চলে যাব, আমি আমার প্যারেন্টসের কাছে চলে যাব, আমি এখানে থাকবো না, এটা ওইটা বলে আমাকে খুব প্রেশার দিচ্ছিল। তো আমি তো ওই সময় আমার মাকে রেখে কোনোভাবে আসতে পারতেছিলাম না, মাকে রেখে কোনোভাবে আমার পক্ষে আর চলে আসা সম্ভব ছিল না। ও এবং ওইটা কোনোভাবে বুঝতেও রাজি নেই। যে আমি বললাম যে আমার আম্মুর অবস্থা এরকম, তুমি একটু বুঝতে চেষ্টা করো। ওর কথা হলো যে না, ও যেটা বলবে তাই, আমাকে চলেই আসতে হবে। তো আমি ওর কথা মতো গেলাম না। আমি ভাবলাম যে হয়তো রাগ করে বাংলাদেশে চলে গেছে, এটা আমি ভাবলাম। তো নেপালে আমি অনেক খুঁজলাম, খুঁজে ওরা পাইলাম না।
না পাওয়ার পরে আমি তখন আবার নেপাল থেকে আবার পুনরায় বাংলাদেশে আসলাম। তো ওর যে পরিচিত বন্ধু বান্ধব যারাই আছে আমি বিভিন্ন জায়গায় ওকে খুঁজতেছি, পাইতেছি না। এরই মাঝে ওর বাবা, নিশাতের বাবা আমার নামে মামলা করে দেয়। মামলা করে দেওয়ার পরে আমি তখন খুব বিপাকে পড়ে যাই। আমি তখন কী করি, ওইখান থেকে পুনরায় আবারও পুনরায় হচ্ছে নেপালে যাই। নেপালে গিয়ে নেপালের বিভিন্ন লোকদের সাথে কথা বলি এখানে সেখানে, এবং আমি নেপাল ট্যুরিস্ট যে পুলিশ আছে ওদের মাধ্যমে ইনকোয়ারি করি। করার পরে ওর যে পাসপোর্ট নাম্বার ছিল, আমার কাছে ওর পাসপোর্ট নাম্বার ছিল, পাসপোর্টের ছবি ছিল। পাসপোর্টের ছবি এবং পাসপোর্ট নাম্বার দুইটা যখন আমি নেপাল পুলিশের হাতে দিলাম, তারা তখন ভেরিফাই করে বলতেছে যে ও ট্রাভেলিং করে নাই, মানে ও বাংলাদেশে ব্যাক করে নাই। যদি ব্যাক করতো তাহলে ইমিগ্রেশনে হচ্ছে ওর ডকুমেন্ট থাকতো, বাট ইমিগ্রেশনে ওর কোনো ডকুমেন্ট নাই। দ্যাট মিনস ও বাংলাদেশে যায় নাই। তাহলে ও গেল কোথায়? নেপাল থেকে নেপালের বাইরেও কোথাও ট্রাভেল করে নাই, মানে এই পাসপোর্টটা নেপালের মধ্যেই আছে, নেপালের ভিতরে যায় নাই। তখন তো আমি পাগলের মতো হয়ে যাই, আম্মুকে ফোন করে বলে আম্মুর কাছে কান্নাকাটি করি। আম্মু তখন মোটামুটি সুস্থ। আম্মু আমারই দোষ দেয় যে তুই কেন এরকমভাবে ওরা একা একা রেখে আসলি, তুই তো কাজটা ভালো করিস নাই, এর তুই অনেক খারাপ করছিস। মানে পুরো পাগল হয়ে যায় তখন। পাগল হয়ে যে আমি প্রায় নেপাল টোটাল 3 মাসের মতো থাকি। এই 3 মাস আমার কাছে মনে হয় না যে আমি 3 ঘন্টা ঘুমাইতে পারছি। আমি 24টা ঘন্টা খালি ওরা পাগলের মতো খুঁজতাম। একটা সময় আমার আম্মু তখন সুস্থ হয়ে মোটামুটি প্রায় 2 মাস পরে আম্মু তখন নেপালে আসে। আম্মু আমি মানে এমন কোনোভাবে ওরে খোঁজার বাদ রাখি না। আর এদিক দিয়ে তো ওর বাবা আমাকে হন্য হয়ে খুঁজতেছে। আমার নামে মামলা টামলা দিয়ে রাখছে। আমার আব্বা তো এইসব ব্যাপারে খুবই ফেড আপ। আম্মুর সাথে অনেক রাগান্বিত যে এমন একটা ছেলের প্রতি কেন আমাকে বিয়ে করাইতে গেল, বা এমন একটা ছেলে আমাকে কেন প্রশ্রয় দিল, আমি কেন নিশাদকে বিয়ে করলাম বা নিশাদকে নিয়ে পালাই গেলাম। এগুলো নিয়ে তো আব্বু আম্মুর সাথে খুব ঝগড়াঝাটি করতেছে। আর আমরা এদিক দিয়ে নেপাল ওরে খুঁজতেছি, পাই না কোনো জায়গায় পাই না। পরে নেপালে আমার এক পরিচিত আঙ্কেল থাকে আর কি, আমার আব্বুর একটা বন্ধুই হয়। অনেক আমরা তখন ব্যাপারটা একটু জানাই। উনি আবার বাংলাদেশের মোটামুটি ডিফেন্সে কাজ করতো, অনেক বড় একজন কর্মকর্তা। ওনাকে জানানোর পরে উনি তখন নেপালে একটা পুলিশের সাথে আমাদেরকে পরিচয় করাই দেয়। তাই আমরা তখন নেপালের ওই পুলিশের সাথে কথাবার্তা বলি। পুলিশের সাথে কথাবার্তা বলার পরে পুলিশ আমাদেরকে বললো যে এরকম অনেক মেয়ে হোটেল থেকে মিসিং হয়ে যায়। আমি যে হোটেলটাতে উঠেছিলাম এটা কোনো ভালো মানের হোটেল ছিল না, এখানে এটা খারাপ মানের হোটেল ছিল, এবং ওই হোটেলে বিভিন্ন ধরনের খারাপ কাজ হতো। সো উনি বলতেছে যে এই হোটেল থেকে মেবি মেয়েটা মিসিং হয়ে গেছে, বা হোটেল কর্তৃপক্ষ মেয়েটাকে মিসিং করে ফেলছে। এরকম করে বলছে সুন্দরী মেয়ে একা একা যদি আসে তাহলে হোটেলের লোকেরা এগুলোকে বিভিন্নভাবে বিক্রি করে দেয়, এটা যেটা বললো। দেন বলার পরে আমি তখন বললাম যে তাইলে কী করা যায়। তো ওনারা তখন ওই নেপাল পুলিশের মাধ্যমে ওরা অনেক টাকা চাইলো যে এত টাকা দিতে হবে ওদের হিসাবে, তাইলে ওরা হচ্ছে ওরা বের করে দিতে পারবে। ওই সময় কিন্তু আব্বু একটা টাকা আমাদেরকে দিচ্ছে না, বা আব্বুর কোনোভাবেই আব্বুর সাথে এইসব ব্যাপার নিয়ে কোনো কথাই বলা যাচ্ছে না। আব্বু ডিরেক্টলি বলে এই ব্যাপারে আব্বু কিছু জানে না, আমাকে যদি জেলে নেয় আব্বু আমাকে জেল থেকে কখনো বের করে আনবেও না, এবং আমার আম্মু যদি জেল খাটে এইসব ব্যাপার আব্বু কিছু জানে না। পরে লাস্ট পর্যন্ত আমার মা আমার নানা ভাইয়ের কাছ থেকে কান্নাকাটি করে 6 লাখ টাকা আনে। টাকা এনে আরও টাকা জোগাড় করে প্রায় 8 লাখ টাকার মতো খরচ করে আমরা লাস্ট পর্যন্ত নিশাদকে বের করতে সক্ষম হই। এবং নিশাদ এমন একটা জায়গায় চলে যায়, ও বলতেছে যে ওকে নিয়ে যায়, মানে ওকে রুম থেকে ও বের হওয়ার পরে ওকে যেন অর্ডার করছিল, অর্ডারটা রিসিভ করার জন্য নিশে আসে। ওইখান থেকে ওকে একটা মাইক্রোবাসে থেকে ওকে কী জানি একটা নাকের মধ্যে ধরে ওকে নিয়ে চলে যায়, এবং ওই জায়গায় ওকে সেল করে দেওয়া হয়, নেপালের ভিতরেই ছিল। এবং এতটা দিন তার উপরে অনেকভাবে টর্চার করা হয়েছে। আসলে কী হয়েছে না হয়েছে এটা তো বুঝতেছেন, আমি আর বলতে চাই না। তো সেখান থেকে তাকে আমরা খুবভাবে কষ্ট করে সব কিছু ঠিক করে আবার বাংলাদেশে নিয়ে আসি। আনার পর ওর বাবা মা মোটামুটি একটু ঠান্ডা হয়। ঠান্ডা হইলেও কিন্তু ওর বাবা আমাকে খুঁজতেছে বা নিষেধকেও খুঁজতেছে। এরকম করে ঠান্ডা হওয়ার পর আমার আম্মু একদিন গিয়ে ওর বাবা মায়ের হাত পা চাইপা ধরে বলে যে এই ঘটনা, আমার ছেলে যা অপরাধ করছে। আমার মা গিয়ে নিষাদের বাবা মায়ের পায়ে ধরে কান্নাকাটি করে বলে যে আপনার আমার ছেলেকে মাফ করে দেন। আমার একটা ছেলে তো একটু বোকা টাইপের, এবং এই ছেলেটা একটু চালাক চতুর, এখন যা করার তা তো করছে, আপনারা মাফ করে দেন। নিষাদের আব্বা আমাকে সব কিছু বলার পরে তারা তখন মোটামুটি একটু সফট, যেহেতু অনেকগুলো মাস এখানে কেটে যায়, অনেকগুলো মাস কেটে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা তখন মোটামুটি সফট হয়। সফট হওয়ার পরে সম্পর্কটা তখন মোটামুটি পুনরায় সব কিছু ঘুরে ফিরে আসতেছে, এরকম করে আসতেছে, ভালোই চলতেছে। এরই মাঝে এরকম করে চলতে হঠাৎ করে আমার আব্বু একদম সুস্থ সবল মানুষ ছিল, কোনো ঝামেলা ছিল না। আমার আব্বু হঠাৎ করে হার্ট অ্যাটাক করে এবং মারাত্মকভাবে হার্ট অ্যাটাক করার পরে বাবাকে দেখেন আমরা তখন হসপিটালে নিয়ে যাই, ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ওইখান থেকে বাবা 2 দিন রাখে। বাবাকে 2 দিন রাখার পরে বাবার হার্টের মধ্যে কী জানি সমস্যা দেখা দেয়, এবং আমার আব্বু আম্মু দুজনেরই হার্টের প্রবলেম ছিল, তারা দুজনে হার্টের রোগী ছিল।
পরে ভিন্ন রকম একটা প্রবলেম দেখা দেওয়ার পরে সেখান থেকে ডাক্তার হচ্ছে বলতেছে যে আমি যাতে আমার আম্মুকে যাতে আমরা ইয়েতে নিয়ে যাই, মানে বিদেশে, মানে আব্বুকে যাতে বিদেশে নিয়ে যায়। এই খুব ইমিডিয়েটলি বাবা সিঙ্গাপুরের সব কিছু কাগজপত্র ডকুমেন্ট সব কিছু ঠিক করে বাবাকে নিয়ে সিঙ্গাপুরে যায়। এবং সিঙ্গাপুরে আমার বাবা 21 দিন পর্যন্ত থাকে এবং 21 দিনের দিন আমার বাবা সিঙ্গাপুরের একটা হসপিটালে মৃত্যুবরণ করে। তো বাবার এই মৃত্যুটা আসলে খুবভাবে মেনে নিতে পারতেছিলাম না, কারণ আমার বাবার ওরকম কোনো রোগী ছিল না যে বাবা কোনো বড় ধরনের রোগ ছিল বাবার মাঝে বা এরকম কোনো সমস্যা ছিল, কিছুই ছিল না। বাবা সুষ্ঠু সবল, মানে স্বাবলম্বী একজন মানুষই ছিল। তো মায়ের কাছে শুনতাম যে বাবা নাকি মানে প্রতি সপ্তাহে দেশের বাইরে যাইতো, কোন দেশে এইরকম করে বাবা দেশের বাইরে, প্রচুর দেশের বাইরে ঘুরতো, দেশের বাইরে প্রচুর বাবা ট্যুর করতো, বিভিন্ন দেশে বাবা যাইতো এবং বিভিন্ন ধরনের অ্যালকোহল আমার বাবা নিত এবং এই জন্যই সমস্যাটা হয়েছে। তো যাই হোক, বাবা সিঙ্গাপুরে মারা যায়। মারা যাওয়ার পরে বাবার লাশ আমরা বাংলাদেশে নিয়ে আসি। বাংলাদেশে আনার পরে বাবার দাফন কাফন করি, সব কিছু সুস্থ সবলভাবে হয়। তো বাবার তখন ব্যবসা বাণিজ্য বা অফিস টফিস সব কিছুই ক্লোজিং হয়ে যায়। আমি তখন আমাদের মানে একটা টুকিটাকি ব্যবসা ছিল, ওগুলো আমি দেখাশোনা করতাম, পাশাপাশি আমি আমাদের বাসায় থাকতাম। তো এমন করতে করতে মানে আমার মা হঠাৎ করে বলছে যে মা এই দেশে থাকবে না। মানে আমি জানি না হঠাৎ করে আমার মায়ের মাঝে এই জিনিসটা কেন আসলো যে মা এই দেশে থাকবে না, মা আমাকে আর নিশাদকে নিয়ে মা এই দেশ ছেড়ে চলে যাবে, আমার ছোটো ভাইকে নিয়ে চলে যাবে। মা ইয়েতে থাকবে, মানে এই কী বলে, এই কানাডাতে থাকবে এবং আনিকার সাথে কথা বলছে। কানাডাতে আনিকা কিন্তু তখন দেশে চলে আসছে, ও দেশেও থাকতেছে বিদেশেও থাকতেছে, ওরকমভাবে আনিকার সাথে কথা বলছে, মা ওইখানে চলে যাবে, মানে কানাডা চলে যাবে। ওইখানে মা তখন ডকুমেন্ট সব কিছু ঠিক করতেছে, ব্যাপার এরকম করে মা তখন চিন্তা ভাবনা করে আমাদের বাড়িটা বিক্রি করে দিবে। মা বলছে যে বাড়িটাও থাকার দরকার না, এখন এই বাড়ির ভিতরে বাবার অনেক স্মৃতি, মানে বাবার স্মৃতিগুলোর মাঝে মা থাকতে চায় না, বাবার সব স্মৃতিগুলো থেকে মা দূরে সরে যেতে চায়। বাবার কোনো স্মৃতি যাতে মাকে কষ্ট দিতে না পারে, এই জন্য বাবার কোনো স্মৃতি মা রাখবে না, যার জন্য মা হচ্ছে চলে যাবে কানাডাতে গিয়ে, ওখানে সেটেল হবে, ওখানে থাকবে, মা আর বাংলাদেশে আসবে না। এই কথা বলে মা তখন বাড়ি বিক্রি করবে, বাড়িটা বিক্রি করবে, এই নিয়ে বাড়ি বিক্রি করার কথাবার্তা চলতেছে। তখন বাড়ি বিক্রি করার যখন কথাবার্তা চলতেছে, আমার আম্মুর ফ্রেন্ড মানে আনিকার মা তখন হঠাৎ করে আমার আম্মুকে বলতেছে, বাড়ি যে তুমি বিক্রি করবা, তুমি কার বাড়ি বিক্রি করবা? আমার আম্মুকে বলে। আমার আম্মু বলে কার বাড়ি বিক্রি করবো, মানে আমি আমার বাড়ি বিক্রি করবো। তখন আনিকার আম্মু বলতেছে যে বাড়ি তো তোমার না, বাড়ি তো আমার মেয়ের, বাড়ি তো আমার মেয়ের। আমার মা বলে, এটা কি বলেন, আপনার মেয়ের বাড়ি হতে যাবে কেন? আমার ছেলে তো আপনার মেয়েকে বিয়েও করে নাই, এটা তো বিয়ের একটা অভিনয় ছিল মাত্র। আমার ছেলে তো আপনার মেয়েকে বিয়েও করে নাই বা বিয়ের কোনো কিছুও হয় নাই, তাহলে বাড়ি কেন আপনাদের হতে যাবে? ওই আন্টি তখন আমার আম্মুকে বলে যে আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে করে নেয়, এটা ঠিক আছে, কিন্তু আপনার হাজব্যান্ড আমার মেয়েকে বিয়ে করছে। আম্মু তখন বলছে, এটা কী বলতেছেন আপনি, আপনার কি মাথা ঠিক আছে? আমার হাজব্যান্ড কেন আপনার মেয়েকে বিয়ে করতে যাবে? পরবর্তী শুধু বিয়েই করে নাই, আমার মেয়ের সাথে সে দীর্ঘদিন পর্যন্ত ওই দেশে ছিল এবং আমার মেয়ে একবার বাচ্চাও কনসেপ্ট করছে এবং ওই বাচ্চাটাও কানাডাতে নষ্ট হয়েছে, বেবিটা হয় নাই। বেবিটা হইলে হয়তো আপনার এত সমস্যা হতো না। এবং আমার মেয়ের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে, প্রমাণ আছে, আপনার হাজব্যান্ড যে আমার মেয়েকে বিয়ে করছে এবং এই যে বাড়িটা আছে ওই বাড়িটাও আপনার হাজব্যান্ড আমার মেয়ের নামে লিখে দিছে। আমার মা বলতেছে এটা হতেই পারে না, এটা কোন ধরনের কথা, আমার হাজব্যান্ড তো এই ধরনের কাজ করবেই না, ও তো এটা করেই নাই। পরে ঠিকই 10 লক্ষ টাকা কাবিনের একটা পেপার ওই আন্টি আমার আম্মাকে দেখায় যে আমার আব্বা 10 লক্ষ টাকা কাবিনে আনিকাকে বিয়ে করছে। এবং পরিশেষে আমরা যেটা জানতে পারি যে আমার বাবা অলওয়েজ আনিকার সাথে কথাবার্তা বলতো। আনিকা এই ব্যাপারগুলো খুব মজা করে আমার বাবাকে বলতো যে আপনাকে বিয়ের হাত থেকে বাঁচানোর জন্য আন্টি আর আন্টির ছেলে মিলে এগুলো করছে। এবং আমার আব্বু এই ব্যাপারগুলো নিয়ে আনিকার সাথে কথা বলতে বলতে আমার আব্বু নাকি আনিকার সাথে একটা সম্পর্ক হয়ে যায়। সেই সম্পর্কের সূত্রতে আমার বাবা বেশ কয়েকবার কানাডাতে গিয়েছে এবং কানাডা ছাড়াও আনিকা দুবাইতে আসতো, আমার বাবাও দুবাইতে যাইতো, ওদের মাঝে বিভিন্ন রকমের সম্পর্ক হতো, বাট সেই সম্পর্কের কোনো কিছুই আমরা জানতাম না। বাবা জীবিত থাকা অবস্থায় বাবা এই ধরনের কোনো কথাই আমাদেরকে কোনোদিনও বলে নাই। তো বাড়ি আর বিক্রি করতে পারতেছি না, বাড়ি যখনই বিক্রি করতে যাচ্ছি এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। এরই মাঝে এই ঘটনাগুলো জানার পরে নিশা তো কেমন জানি একটু পিছু টান দিল, মানে পিছু টান দিল বলতে নিশা তো আর মানে আমার সাথে খুব একটা কথা বলে না বা ওর বাবার বাড়িতেই থাকতেছে, ও জানি কেমন হঠাৎ করে একটু পিছু টান দিল। ও তো আমার উপরে একটা ব্যাপারে রেগে আছে যে আমি ওকে হচ্ছে নেপালে রেখে চলে আসছি, এটা একটা রাগ। এবং সেকেন্ডলি হচ্ছে আমার পরিবারে এরকম একটা ঘটনা ঘটে গেল। আমার আম্মু তখন পাগলের মতো লয়ার ধরতেছে, উকিল ধরতেছে, অনেক চেষ্টা করতেছি, প্রায় 6 মাসের মতো আমার আম্মু এটা নিয়ে দৌড়ায়। আমাদের যেই কানাডার ভিসা টিসা মোটামুটি হয়েছিল এগুলো সব ক্যান্সেল হয়ে যায়, আমরা কানাডাতেও যাই না, কারণ ওদের বাড়িটাই ছিল শেষ সম্বল, কয়েক কোটি টাকার বাড়ি।
এটা রেখে তো আর কোথাও যাওয়া যাবে না। এবং আমাদের এই বাড়িটা মোটামুটি ঢাকা শহরের খুব সুনামধন্য একটা জায়গায় ছিল বাড়িটা, অনেক ভালো একটা অবস্থানে। এটা নিয়ে পরে আমার আম্মা দৌড়াদৌড়ি করতেছে, আমার আম্মু দৌড়াদৌড়ি করতেছে, আমরা দৌড়াদৌড়ি করতেছি, সবাই মিলে ছুটোছুটি করতেছি, না কোনোভাবেই কোনো কাজ হয় না, পারি না। 6 মাসের মতো পাগলামি টাগলামি সব কিছু করে আমি তখন আমার নানু বাড়িতে চলে যাই। নানু বাড়িতে গিয়ে থাকতেছে, আমার আম্মা খুব কান্নাকাটি করতেছে। ঠিক এই সময়ে অনেকটা ঘটনা ঘটবে, এটা আমরা কেউ স্বপ্নেও চিন্তা করতে পারিনি। আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের জীবনে ঘটে যাবে। আম্মু তখন খুব কান্নাকাটি করে, প্রচণ্ড রকমের কান্নাকাটি করে। তো নানু বাড়িতে থাকা অবস্থায় আমার নানা ভাইয়ের একটা পরিচিত লয়ার আছে, মানে লয়ার আছে বলতে আমার নানা ভাইয়ের বন্ধুর এক ছেলে আর কি, উনি লয়ার, বাট অনেক বড় মাপের লয়ার, ঢাকাতেই। ওনার সাথে হচ্ছে আমার আম্মু কথা বলে, ওনাকে, উনি সব কিছু আমার আম্মুকে জিজ্ঞেস করে, আমার আম্মু সব কিছু বলে, যে একদম ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলে। সব কিছু বলার পরেই তখনই হচ্ছে উনি তখন আমাকে দিয়ে হচ্ছে মামলা করায়, আমাকে দিয়ে ওই বাড়ির নামে মামলা করে যে আমি আমার বাবার যোগ্য সন্তান। আমি আঙ্কেলটাই আমাকে দিয়ে মামলা করে, মামলা করায় যে আমি আমার বাবার যোগ্য সন্তান। এবং যেটাকে এফিডেভিট না জানি কি জানি বলে, একটা মামলা ওরকম করা যায় যে বাবা যদি সম্পদ অন্য কোথাও দিয়ে দেয়, সন্তান থাকার পরেও সন্তান সেটাতে মামলা করতে পারে। পরে আমি ওটাতে মামলা দায়ের করানোর পরে আমার বাবার ওই সময়কার কিছু কিছু ব্যাপার, আমার বাবা অনেক পাগলামি করতো, অনেক ব্যাপার নিয়ে বাবার অনেক সিক্রেট ছিল, অনেক আমার বাবা একটু ক্রেজি টাইপের মানুষই ছিল। তো সেই মুহূর্তে উনি তখন এই মামলাটা দায়ের করেছে। আমার বাবা আসলে পাগল ছিল, এবং পাগল থাকার কারণে আমার বাবা যা করছে পাগলামি করছে, কিন্তু বাবার ছেলে আমি আছি, আমি এই সম্পত্তির মালিক। এটা নিয়ে উনি তখন রিট জারি করে দীর্ঘ প্রায় 2 বৎসরের মতো এটা নিয়ে উনি লড়ে, 2 বৎসরের মতো এটা নিয়ে উনি লড়ে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই 2 বৎসরে আমার আনিকা, আমার নিশাত, যাকে আমি বিয়ে করেছিলাম, আমার বউ ওর যে আগের হাজব্যান্ড ছিল সে হাজব্যান্ডের কাছে চলে যায়। কারণ আমরা বাড়িটা ফিরে পাবো এরকম কোনো গ্যারান্টি ছিল না, বা বাড়িটা আমরা পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। আমি সারাটাক্ষণ এই বাড়ি নিয়ে দৌড়দৌড়ি করতাম, আঙ্কেলের সাথে, আম্মুর সাথে, নানা ভাইয়ের সাথে। আমি খুব একটা নিষাদকে সময়ও দিতাম না, ওর সাথে কথাও বলতাম না। কীভাবে জানি ওর আগের হাজব্যান্ডের সাথে কন্ট্রাক্ট করে ও ওর আগের হাজব্যান্ডের কাছে চলে যায়, এবং ওর আগের হাজব্যান্ডও ওকে খুব ভালোভাবে রিসিভ করে নিয়ে যায়। তো 2 বছরের মাঝে ওর এই নিশাতের জীবনে এই ঘটনা ঘটে। পরে আমরা এই 2 বছরের মামলা নিয়ে দৌড়াদৌড়ি, বিভিন্ন ধরনের, কোনো রকমের লয়ার বাদ রাখি না। লয়ার থেকে শুরু করে যত জায়গায় যাওয়া দরকার আমার আম্মু প্রত্যেকটা জায়গায় যায়, এত পরিশ্রম করে, এত কষ্ট করে। 2 বছর পরে তখন মামলার রায়টা আমাদের পক্ষে আসে। যে জায়গার মালিক আমি মূলত জায়গার মালিক, ওই আনিকা না। এবং মামলার মোটামুটি রায়টা আমাদের পক্ষে আসে, কিন্তু অনেক টাকা পয়সারও লেনদেন হয়। এবং আমরা আমাদের বাড়িটা বন্ধকে একরকম দিয়ে দিই লাস্ট পর্যন্ত, যে টাকা পয়সার খুব বিপাকে পড়ে যায় আর কি। নানা ভাই মামারা তখন আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে, এবং তাদের সহযোগিতার কারণে মামলা চালায় যেতে পারি, তা না হলে মামলা কিন্তু চালায় যেতে পারতাম না। মামলা চালিয়ে যাই, এবং মামলা চালিয়ে যাওয়ার সর্বশেষ জায়গাটা তখন আমাদের পক্ষে চলে আসে, আমাদের বাড়ি আমাদের পক্ষে আসে। আসার পরে আম্মু তখন অনেকটাই ভেঙে পড়ে, অনেক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পর আম্মু তখন বলে যে তুই একটা কাজ কর, তুই কিছু একটা কর, এভাবে তো থাকা যায় না। বা আমাদের ইনকাম সোর্স তো তখন ওই বাড়ি ভাড়া অতটুকুই। পরে আমি মোটামুটি বাড়ির রেফারেন্স দেখি, আমি তখন ক্যানাডার জন্য অ্যাপ্লাই করি, তা আগে আমাদের ভিসা হয়ে গেছিলো। পুনরায় আমি আবার ক্যানাডার জন্য অ্যাপ্লাই করলাম, আমার ক্যানাডার ভিসা হইলে পরে আমি তখন ক্যানাডাতে চলে যাই। আমি ক্যানাডাতে যাই, ক্যানাডাতে যাওয়ার পরে আমি মোটামুটি ওইখানে আলহামদুলিল্লাহ ভালোভাবেই কাজ করি, সব কিছু মিলে। এবং আমি যাওয়ার কয়েক মাস পরেই হচ্ছে করোনার এই প্রবলেমটা দেখা দেয়, করোনার সমস্যা দেখা দেয়। তখন করোনার মধ্যে কাজ নেই, বাট ক্যানাডার অবস্থা অনেক ভালো ছিল, আমাদের সবাইকে বেতন দিত, আমরা বাসায় থাকলে আমরা স্যালারি পাইতাম, সব দিক থেকে করোনার সময় ক্যানাডাতেই একটা মানুষ সবচেয়ে ভালো অবস্থানে ছিল আর কি। তো যাই হোক, করোনা গেল, এরপরে মোটামুটি সব কিছু ঠিক আছে। কিন্তু ভাই এখনই একটা ব্যাপার, লাস্ট কয়েকটা মাস ধরে, এই 2023 সালের লাস্ট কয়েকটা মাস ধরে নিশাত আমার সাথে যোগাযোগ করতেছে। এর মধ্যে নিশাতের ঘরে একটা ছেলে, একটা মেয়েও হয়েছে, ওর স্বামী কিনেও ভালোই আছে। তো লাস্ট কয়েকটা মাস ধরে আমার সাথে খুব আমার সাথে ফোনে কথা বলতেছে, এবং কীভাবে আমার সাথে যোগাযোগ করে, এবং আমাকে বলতেছে আমার কাছে চলে আসতে চায়। আমাকে অলওয়েজ বলে যে আমি তোমার কাছে চলে যাবো, তুমি যদি আমাকে নিয়ে যাও, আমার 2টো সন্তান নিয়ে যদি তুমি আমাকে মানো, তাহলে আমি তোমার কাছে চলে যাব। তো আমি আসলে ভাই ব্যক্তিগতভাবে আপনাকে চিনি না, বা আপনার কোনো গল্প আমি এর আগেও শুনি নাই। আমার আম্মু আপনার অনেক বড় একজন সাবস্ক্রাইবার, আপনার সবসময় আপনার গল্প শুনে, এবং আপনার প্রতিটা গল্প নিয়ে আমরা আম্মুর সাথে কথা বলি। রাতে আম্মু আমাকে বলে যে গল্পটা এরকম হয়েছে, ওরকম হয়েছে, তারপরে সবগুলো ব্যাপার নিয়ে আমরা কথা বলি। তো কথা বলতে বলতে আম্মুই আমাকে একদিন বলে যে তুমি তোমার গল্পটা ওকে লিখে পাঠাও, তো গল্প প্রচার করে। তা আমার কাছে তখন মনে হলো যে আপনারও কয়েকটা গল্প আমি শুনলাম, দেন আমি আমার কথাগুলো আপনাকে বললাম। এখন আমি যেই সমস্যাটার মধ্যে আছি ঠিক এই মুহূর্তে,
আমি আসলে বুঝতে পারতেছি না যে নিশাত এখন যে মুহূর্তে আমাকে বলছে তার একটা ছেলে একটা মেয়েকে নিয়ে তার জন্য আমার ভিসা প্রসেস করার জন্য ও আমার সাথে কানাডাতে চলে যাবে। ওখানে আমার সাথে গিয়ে থাকবে। এটা আসলে আমার জন্য কতদূর ভালো হবে? এটা আমি আসলে বুঝতেছি না। এটাই আসলে আমি খুব টেনশনে। আমার আম্মা একবার আমাকে বলে, "নিয়ে যা।" আবার বলে, "নিলে ভালো হবে না।" আম্মু একেকবার একেক কথা বলে। আর আমার যে ছোট ভাই বাংলাদেশে ছিল ওকে বিয়ে করাইছে। ওর বউ নিয়ে আমার আম্মু মোটামুটি এখন অনেক সুস্থ ভালোই আছে। বাট আমার জীবনটা এরকম হয়ে গেল। তো আম্মু বলতেছে যে, "একবার বলে নিয়ে যা, আবার বলে নিয়ে যাইস না।" ওরকম করে বলে। আমিও ঠিক বুঝতেছি না যে ওকে নিয়ে যাওয়াটা আমার ঠিক হবে কিনা বা ও আসলেই ভালো হবে কিনা। কিন্তু যদি বলেন যে আমি ওকে ভালোবাসি কিনা তাহলে কিন্তু বলব যে হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আমার জীবনে একটাই ভালোবাসা ছিল নিশাত। আমি নিশাতকেই ভালোবাসি। আমার জীবনে আর কোনো মেয়ে আসে নাই বা ভবিষ্যতে আমি আর কোনো মেয়েকে আমার জীবনে আনতেও চাই না।